গল্প, নিজের বলতে শুধু তোমায় চেয়েছিলাম। লেখনীতে, মাইশা জান্নাত নুরা। প্রথম সিজন। অন্তিম পর্ব। আজাহার মীরকে উদ্দেশ্য করে বলল, স্যার, যদি অনুমতি দেন তাহলে একটা আর্জি ছিল আপনার নিকট। মীর শান্ত কণ্ঠে বলল, জি বলুন। স্যার, 3 দিন পর আমাদের স্কুলে সকল শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে চারুকলা প্রতিযোগিতার আয়োজন করা হবে। দুপুরের মধ্যেই প্রতিযোগিতা শেষ হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হবে। অনুষ্ঠানের শেষ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সেদিন প্রধান অতিথি হিসেবে যদি আপনি উপস্থিত থাকতেন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করতেন তাহলে মন থেকে ভীষণ খুশি হতাম। মীর স্মিত হেসে বলল, অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি মিয়াজাহার রহমান। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি এমন ছোট ছোট শিক্ষামূলক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা উচিত সকল প্রতিষ্ঠানেই। এতে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। আমি উপস্থিত হওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করব। আজাহার হাসি মুখে মীরকে ধন্যবাদ জানালো। অতঃপর মীর আর নাজিয়াত জনে একসাথে আজাহারের কক্ষ ত্যাগ করল। নিজ বাড়িতে প্রবেশ করা মাত্র রোজা আর নিজেকে ধরে রাখতে সক্ষম হলো না। ড্রয়িং রুমে সোফায় বসে হু হু করে কান্না করতে শুরু করলো। কান্না করতে করতে রোজা বলল, কি খামতি ছিল আমার মাঝে শৈশব যে কারণে তোমায় অন্য নারীর সঙ্গ বেছে নিতে হলো। কেন এমনটা করলে? এতগুলো বছর ধরে এত নিখুঁতভাবে ভালোবাসার অভিনয় কি করে করতে পারলে তুমি? অন্য নারীর কাছাকাছি যাওয়ার আগে, তাকে স্পর্শ করার আগে কি একটাবারের জন্য তোমার চোখের সামনে আমার মুখটা ভেসে ওঠেনি? একটাবারের জন্য বুকটা কাঁপেনি তোমার আমার ঠকানোর কথা চিন্তা করতে? আমি তো তোমায় ভালোবাসতে, তোমার যত্ন নিতে কখনো বিরক্ত হইনি। তবে কেন এমন করলে তুমি আমার সাথে? কেন? কেন শৈশব? কেন? কান্না করতে করতে হিচকি উঠে গিয়েছে রোজার। লাস্ট যখন অ্যাক্সিডেন্টের পর পা হারিয়েছিল রোজা তখনও এত বাজে ভাবে কান্না করেনি রোজা। আজ রোজার মনটা একেবারে ভেঙে গুড়িয়ে গিয়েছে যেন। মীর আর নাজিয়াত হিরপায় স্কুলের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছে। মীর শান্ত কণ্ঠে বলল, নাজিয়াত, আপনার কোনো স্বপ্ন নেই? নাজিয়াত একবার মীরকে দেখে পরপরই দৃষ্টি সামনের দিকে স্থির করে বলল, ছোটবড় কোনো না কোনো স্বপ্ন তো সব মানুষেরই থাকে। আপনার জীবনে কি করার স্বপ্ন আছে জানতে পারি কি? নাজিয়াত স্মিত হেসে বলল, আমাদের সমাজে সুবিধা বঞ্চিত বাচ্চার অভাব নেই। অভাব শুধু তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তাদের শরীরটাকে পোশাক দ্বারা মোড়ানোর জন্য, তাদের নিরাপদ স্থায়ী একটা আশ্রয় দেওয়ার জন্য, তাদের মাঝে সুশিক্ষা দান করার জন্য একটা উপযুক্ত ও পরিষ্কার মনের। আমি আমার হাতকে ততটা উপযুক্ত করার স্বপ্ন দেখি। আমার মনকে সর্বদা ততটা স্বচ্ছ ও পরিষ্কার রাখার স্বপ্ন দেখি। এতটুকুই। নাজিয়াতের এরূপ কথাগুলো শুনে মীর মুগ্ধ না হয়ে পারল না। নাজিয়াত এবার পাল্টা প্রশ্ন করল, আর আপনার স্বপ্ন কি? আপনার স্বপ্নের সাথে আমার স্বপ্নের মিল আছে অনেকটা। আমার ম্যাজিস্ট্রেট হওয়ার পিছনে একটাই কারণ, কখনো অন্যায়ের সাথে আপোষ না করা। সকল অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি প্রদান করে এই সমাজ থেকে, এই গোটা দেশ থেকে আস্তে আস্তে অপরাধের অস্তিত্ব মুছে ফেলতে চাই। নাজিয়াত চোখ তুলে মীরের দিকে তাকালো। মীর আবারও বলল, অসম্ভব কিছু চেয়ে ফেললাম নাকি? নাজিয়াত প্রত্যুত্তরে কিছু বলল না। মীরের উপর থেকে দৃষ্টি সরিয়ে স্মিত হাসল কেবল। সেই সময় মীরের ফোন বেজে উঠলে মীর পকেটের পকেট থেকে ফোন বের করে তা রিসিভ করল। ফোনের ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠে যা শুনল তাতেই মীরের কপালের ও ঘাড়ের হালকা রগগুলো ভেসে উঠেছে। রোজা সোফার সাথে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে এখনো। রোজার চোখ বেয়ে নীরবে অশ্রু ঝরছে। নিজেকে সামলে নিতে পারছে না রোজা। কিছুতেই চোখ দিয়ে পানি ফেলা বন্ধ হচ্ছে না ওর। বুকের ভিতরে কিছু যেন দলা পেকে আছে এমন অনুভূতি কাজ করছে রোজার। যার ফলে রোজা ঠিকভাবে নিঃশ্বাসটুকুও নিতে পারছে না। সেই সময় রোজার কান পর্যন্ত পুরুষালী কণ্ঠে, যান, কি করছো? শব্দ তিনটা ভেসে আসলে রোজা চট করে চোখ মেলে মূল দরজার দিকে তাকাতেই দেখল শৈশব আর সুখনা একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। শৈশব রোজার দিকেই এগিয়ে আসছে। শৈশবের ঠোঁটে লেগে আছে বাঁকা হাসির রেখা। শৈশবের এই হাসির অর্থ রোজা বুঝে উঠতে পারছে না।
রোজা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, একটুও লজ্জা করছে না তোমার এখনো আমায় জান বলে ডাকছো জন্য? শৈশব বাঁকা হেসে বলল, ওমা, নিজের বউকে জান, প্রাণ, ময়না এসব বলে ডাকতে কোনো স্বামীর লজ্জা করবে কেন? স্বামী স্বামী হওয়ার যোগ্য তুমি না। তোমার মতো অমানুষ, নোংরা চরিত্রের লোক তো পুরুষ হওয়ারই যোগ্য নয়। কাপুরুষের মতো ঘরে বউ রেখে পরনারীর সঙ্গ দিয়েছ। ছি, আমি পুরুষ জন্যই ঘরে বউ রেখেও অন্য নারীর সঙ্গ নিতে পেরেছি। এই পিতৃতান্ত্রিক সমাজে পুরুষেরা যা খুশি তাই করতে পারে। পুরুষ যদি একসাথে 12 ঘাটের পানিরও পান করে তবুও তার শরীরে কখনো কলঙ্কের দাগ লাগে না। আমি তো মাত্র 2 ঘাটের পানিই পান করেছি। আহামরি কিছু হওয়ার কথা নয় তাতে। রোজা তাচ্ছিল্যের স্বরে বলল, হ্যাঁ, এই একটা কথা হয়তো তুমি ঠিকই বলেছ। পুরুষরা একসাথে 12 ঘাটের পানি পান করলেও তাদের গায়ে কখনো কলঙ্কের দাগ লাগে না। কিন্তু একজন নারীর ক্ষেত্রে পান থেকে চুনটুকুও খসা যায় না। যদি ভুলবশত তা খসে তাহলেই তার চরিত্রের উপর কলঙ্কিনী পদবিটা স্টম্প মেরে বসিয়ে দেয় এই পিতৃতান্ত্রিক সমাজ। শৈশব বলল, তোমার মনে এই প্রশ্নটা নিশ্চয়ই কাজ করছে যে আমি কেন এতগুলো বছর ধরে এই পুরো পরিবারের সাথে থেকেও তোমার সাথে কি করে প্রতারণা করতে পারলাম। তুমি প্রশ্নটা করার আগেই উত্তরটা আমিই জানিয়ে দিচ্ছি। যেদিন এ বাড়িতে আমি প্রথম পা রেখেছিলাম, মানে রাস্তা থেকে যেদিন তোমার বাবা আমাকে উঠিয়ে এ বাড়িতে এনেছিলেন, সেদিন তোমাদের এত হাসিখুশি ও অভাবহীন ভাবে নিজেদের জীবন কাটাতে দেখে আমার মনে ভীষণ হিংসা কাজ করতে শুরু করেছিল। সেদিন থেকেই আমি আমার লক্ষ্য স্থির করি যে একদিন তোমাদের থেকে সবকিছু কেড়ে নিব আমি। তোমাদের সকল সয়-সম্পত্তির মালিকানা কেবল আমি লাভ করব। তোমাদের নিজের পা নিচে রাখবো সব সময়। কিন্তু যখন দেখলাম আমার লক্ষ্যের পথে প্রথম কাঁটা তোমার বাবা হয়ে উঠেছেন, তখন ঠিক করলাম এই কাঁটাটাকে চিরতরের জন্য উপড়ে ফেলতে হবে। এরপর নতুন পরিকল্পনা সাজালাম। তোমার বাবার আসল ঔষধগুলো লুকিয়ে পরিবর্তন করে এমন ঔষধ রাখলাম যা খাওয়ার ফলে ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে অগ্রসর হবে। এরপর একদিন আমার পরিকল্পনা সফল হলো। তোমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। মীরের জন্ম হলো। তোমার বাবার মৃত্যুতে তোমার মা ভেঙে পড়েছিলেন। তখন আমার লক্ষ্যের দ্বিতীয় ধাপে পা রাখলাম। কোম্পানির সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। ধীরে ধীরে কোম্পানি আমার হাতের মুঠোয় চলে আসতে শুরু করলো। এরপর তৃতীয় ধাপে পা রাখলাম। মায়ের জন্য মীরের মনে এই যে এত রাগ, ঘৃণা কাজ করত, এগুলো আমার শেখানো বুলির প্রভাবেই হয়েছে। আমি মীরের মন মায়ের বিরুদ্ধে বিষিয়ে দিয়েছি অতি গোপনে, যেন মীর ভবিষ্যতে সাংসারিক কিংবা অফিসের কোনো বিষয়ে ইন্টারফেয়ার না করে। আর এই যে তোমার একটা পা তুমি অ্যাক্সিডেন্টে পর হারিয়েছিলে, ওই অ্যাক্সিডেন্টটাও আমিই ঘটিয়েছিলাম। তোমার পায়ের ততটা খারাপ অবস্থা ছিল না অ্যাক্সিডেন্টের জন্য। তোমার অপারেশন করেছিলেন যেই ডাক্তার, সেই ডাক্তারকে মোটা টাকা প্রদান করে আমি কিনে নিয়েছিলাম। আমার কথা মতোই ডাক্তার তোমার একটা পা কেটে ফেলেছিলেন। পা হারিয়ে যখন তুমি ডিপ্রেশনে চলে গিয়েছিলে, তখন আমার মোক্ষম চালটা আমি ছেড়ে দেই। তোমার মাকে প্রস্তাব দেই আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার দুর্বলতা দেখেও। এর ফলে আমি তোমাদের সকলের চোখে আরো মহান হয়ে উঠি। তোমাকে বিয়ে করার মাধ্যমে আমি এইবার একজন স্থায়ী সদস্যে পরিণত হয়েছিলাম। কিছুদিন আগেই তোমার মা তোমার নামে 25% ও আমার নামে 25% সম্পত্তির মালিকানা লিখে দিয়েছিলেন। আর মীরের নামে বাকি 50% সম্পত্তির মালিকানা লিখে দিয়েছিলেন। শাশুড়ি মায়ের এমন সিদ্ধান্ত আমাকে আরো রাগিয়ে দিয়েছিল। নিজেকে সামলে নিয়েছিলাম কোনোভাবে। এরপর ঠিক করেছিলাম মীরের ভাগের 50% সম্পত্তির মালিকানা যদি আমি নিতে চাই, তাহলে মীরকে আমার পথ থেকে সরিয়ে ফেলতে হবে, ঠিক যেভাবে তোমাদের বাবাকে সরিয়েছিলাম। অবশ্য পদ্ধতি আলাদা অবলম্বন করতাম। কিন্তু পরিকল্পনা ঠিকভাবে সাজানোর আগেই তুমি আমার আর সুখনার সম্পর্কের কথা জেনে গেলে। লক্ষ্যের এত কাছে আসার পর তীরে এসে আমার তরি ডোবানোর মতো পরিস্থিতি তুমি সৃষ্টি করলে। এখন তুমি নিশ্চয়ই তোমার মা আর ভাইকে আমার আসল রূপ সম্পর্কে অবগত করবে। এরপর তোমার মা তার সাজানো উইল নাম পরিবর্তন করবেন। তোমার ভাই ম্যাজিস্ট্রেট হওয়ার সুবিধার্থে আমাকে জেলের খানি টানাবে। সব হারিয়ে তখন তো আমায় একেবারে নিঃস্ব হয়ে যেতে হবে। এমনটা কি করে হতে দেই বলো?
তাই এখন তোমার সামনে এসে দাঁড়িয়েছি এই চিন্তা করে যে তুমি নামক পথের কাঁটাটাকে উপড়ে ফেলতে হবে। মরার জন্য তুমি রেডি তো জানন? শৈশবের মুখে এরূপ কথাগুলো শুনে রোজা যেন পুরোপুরি ভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। ওদের 3 জনের আড়ালে শৈশব নামক এই অমানুষটা এত এত নিকৃষ্ট কাজগুলো এত বছর ধরে করে গেল আর ওরা এতটুকুও আন্দাজ করতে পারল না। রোজা মেঝের উপর একবার থুথু ফেলে ঘৃণা মিশ্রিত স্বরে বলল, তোর মতো অমানুষকে আমি এতগুলো বছর ধরে ভালোবেসেছি, নিজের শরীরটাকে স্পর্শ করতে দিয়েছি, এখন নিজের প্রতিই ঘৃণা কাজ করছে আমার। জানো কোথাকার? সুখনা শৈশবের কাছে এসে ওর এক হাত জড়িয়ে ধরে বলল, আমার জানের জন্য আমি একাই যথেষ্ট, তোমার ঘৃণায় আমার জানের কিছুই যায় আসে না। আর জান, তোমাকে কষ্ট করে আরো 10 ঘাটের পানি পান করতে হবে না। আমি তোমাকে এত বেশি ভালোবাসবো সবসময় যে তোমার অন্য নারীর দিকে চোখ তুলে তাকানোর রুচিটাও হবে না। সুখনার কথাগুলো শুনে রোজার রাগে ঘেন্নায় সর্বশরীর জ্বলে উঠছে। রোজা বলল, বেশ্যারা কখনো নারী হতে পারে না, বেরা তো বেই থাকে সারা জীবন। অন্য নারীর স্বামীর উপর নজর থাকে সবসময় এদের। অন্য নারীর সংসার ভেঙে নিজেদের সংসার স্থাপন করতে চায় এরা সবসময়। রোজার মুখে নিজেকে বে বলে সম্বোধন করতে শুনে রাগে সুখনার সর্বশরীর জ্বলে উঠে মুহূর্তেই। সুখনা দ্রুত কদমে রোজার সম্মুখে এসে দাঁড়িয়ে, তোর এত বড় সাহস, তুই আমায় পে বলিস? বাক্যটি উচ্চারণ করে ওকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হলে রোজা সঙ্গে সঙ্গেই সুখনার হাত ধরে নিজের অন্য হাত দ্বারা সজোরে সুখনার গালে একটা থাপ্পড় মেরে বলল, তোকে বেও বলবো, পতিতা মাও বলবো। আমার বাড়িতে দাঁড়িয়ে আমায় থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠিয়েছিস, তোর এই হাত আজ আমি ভেঙেই ফেলবো। এই বলে রোজা সুখনার হাতটা মুচড়ে ধরল। সঙ্গে সঙ্গে সুখনা ব্যথায় আর্তনাদ করে উঠল। রোজা ও সুখনার মাঝের দ্বন্দ্বে 2 মিনিটের জন্য শৈশব যেন হতভম্ব হয়ে গিয়েছিল। পরপরই ওর হুঁশ ফিরলে শৈশব রোজার দিকে তেড়ে আসলে রোজা নিজের আর্টিফিশিয়াল বা দ্বারা শৈশবের গোপনাঙ্গে একটা লাথি মারল। সঙ্গে সঙ্গেই শৈশব ওদের থেকে কয়েকদম দূরে মেঝের উপর বসে নিজের গোপনাঙ্গের উপর 2 হাত চেপে ধরে ব্যথায় চিৎকার করতে শুরু করল। রোজা সুখনার হাত আরো শক্তভাবে মুচড়ে ধরে ঘৃণা মিশ্রিত স্বরে শৈশবকে উদ্দেশ্য করে বলল, তোর বুদ্ধিতে লাগিয়ে নেওয়া আর্টিফিশিয়াল এই পা আজ তোর বিরুদ্ধেই ব্যবহার করতে পারলাম। আমাকে তো কখনো তুই সত্যিকারে ভালোবাসিস নি, তবু আমার পা ঠিক করে দিয়েছিস জন্য একটা ধন্যবাদ অবশ্য তোর প্রাপ্য। সুখনা রোজার হাত থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে কেবল। শৈশব আর্তনাদ করতে করতে বলল, আজ তোকে খুন করে ফেলবো আমি মা, আগে নিজের পায়ে আবারও উঠে তো দাঁড়া। শৈশব ব্যথায় আর্তনাদ করতে করতে বলল, মা আজ তোর সব সাহস আমি বের করব। আমার গোপন অঙ্গে লাথি মেরেছিস তুই, আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রোজা এই মুহূর্তে সুখনার হাত এতটাই শক্তভাবে ওর কোমরের উপর চেপে ধরেছে যে সুখনার মনে হচ্ছে ওর হাত এবার ওর কাঁধ থেকে খুলেই পড়বে। সুখনা কোনোভাবেই নিজের হাত রোজার থেকে ছাড়িয়ে নিতে পারছে না। রোজার আগে উচ্চস্বরে বলল, উঠো, উঠে দাঁড়া, জানো দেখি কত বড় পুরুষ তুই। আমিও প্রস্তুত আছি আবারও তোর সেই স্থানে লাথি মারার জন্য, কিন্তু এবার এমনভাবে আঘাত করব যে এরপর শত ঘাটের পানি খুঁজে খুঁজেও এক ফোঁটা পান করতে পারবি না। লোকে তোমাকে পুরুষ নয়, হিজড়া বলে ডাকবে। রোজার কথাগুলো শুনে শৈশবের শরীর রাগে দাউ দাউ করে জ্বলছে যেন। শৈশব অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে রোজার দিকে 2 কদম এগোতে না এগোতেই মূল দরজা থেকে আর 1 কদম আপার দিকে এগিয়েছিস, যদি তোর ওই পা তোর শরীর থেকে আলাদা করে দিব আমি জানো। শৈশব পিছন ঘুরতেই দেখল মীর আরো 45 জন সুঠাম দেহের অধিকারী কালো পোশাকধারী পুরুষকে নিয়ে ওরই দিকে অগ্রসর হচ্ছে। রোজার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। রোজা বেখেয়ালে সুখনার হাত নিজের হাতের বাঁধন থেকে আলগা করে দিতেই সুখনা নিজেকে ছাড়িয়ে নিয়ে শৈশবের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। সুখনার চোখে মুখে ভাইটি ভাব স্পষ্ট ফুটে আছে। শৈশব তৎক্ষণাৎ টেবিলের উপর থাকা ফলের বাটির ভিতরে রাখা ছুরিটা উঠাতে নিলে মীর সঙ্গে সঙ্গে শৈশবের হাতে গুলি করে। শৈশব ব্যথায় বলে আর্তনাদ করে উঠে আবারও মেঝের উপর বসে পড়ে। শৈশবের হাত ছুঁয়ে গিয়েছে গুলিটা, যার ফলে ক্ষত স্থান এতটা গভীর হয়নি, কিন্তু রক্ত ভালোই ঝরছে। গুলির শব্দ শোনামাত্র সুখনা ভয়ে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে।
রোজা দ্রুত পায়ে মীরের কাছে গিয়ে দাঁড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাই, আমাদের বাবা স্বাভাবিকভাবে মারা যাননি। আমাদের বাবাকে খুন করেছে ওই জানোটা। এতগুলো বছর ধরে কেবল আমার সাথেই নয়, এই পুরো পরিবারের সাথে প্রতারণা করেছে ও। ওকে তুই ছাড়িস না। ভয়ঙ্কর শাস্তি প্রাপ্য ওর। আমি চাই তুই ওকে প্রতিনিয়ত এত এত যন্ত্রণা দে যেন তা সহ্য করতে না পেরে ও তোর কাছে মৃত্যু ভিক্ষা চায়। তবুও তুই ওকে মেরে ফেলবি না একেবারে। আরো বেশি যন্ত্রণা দিবি ওকে। রোজার কথা শেষ হওয়া মাত্রই মীর শৈশবের 2 পায়ে আর 2 হাতে আরো 4টে গুলি করল। শৈশব যন্ত্রণায় কাহিল হয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। মীর ওর সাথে আসা গার্ডসদের উদ্দেশ্য করে বলল, এই দুটোকে আমার আস্তানায় রেখে আসো তোমরা। গার্ডসরা মীরের কথানুযায়ী সুখনা আর শৈশবকে ধরে বাহিরে চলে গেল। রোজা মীরের বুকের উপর মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছে। নিজের প্রিয় আপার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা দেখে মীরের হৃদয়টাও ভেঙে যাচ্ছে যেন। রোজা বলল, ভাই, আমার বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে। জীবনটা তো এমনভাবে এলোমেলো হয়ে যাওয়ার কথা ছিল না। শৈশব তো এতটা নিকৃষ্ট না হয়ে আমায় সত্যিকারেই ভালোবাসতে পারত। কেন শৈশব এতটা নিকৃষ্ট হলো? কেন মিথ্যে ভালোবাসা দিয়ে এই মনটাকে এত বাজেভাবে ভেঙে গুড়িয়ে দিল? মীর নিঃশব্দে রোজার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মীরের শীতল স্পর্শ রোজার শূন্য বুকের মধ্যে একটু হলেও প্রশান্তি এনে দিচ্ছে। মীর একবার দীর্ঘশ্বাস ছেড়ে ধীর স্বরে বলল, আপা, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করো। মানুষ নিকৃষ্ট হয়েই থাকে। শৈশব তোমার যোগ্য কখনোই ছিল না। তুমি না জেনেই ওই জানোটার হাত ধরে সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখেছিলে, কিন্তু সে তোমার মূল্য বুঝতে পারেনি। জীবন এমনই। ভুল মানুষগুলো আমাদের জীবনে আসে ভেতর থেকে আমাদের ভেঙে চুরমার করে দিতে। আর এই ভুল মানুষগুলোর প্রতারণার শিকার হওয়ার পর থেকেই আমরা সহজে আর কাউকে বিশ্বাস করার মতো ভুল করি না। মীরের বলা কথাগুলো শুনে রোজার ফুপানো ভাব ক্রমশ কমে আসছে। রোজা চোখের জলে ভেজা কণ্ঠ নিয়েই বলল, ভাই, আমি যে পারছি না। ভীষণ ক্লান্ত লাগছে আজ। এই মিথ্যে ভালোবাসা, প্রতারণা সবকিছু ভুলে আমি কি করে আবারও নিজের জীবনটা গুছিয়ে নিব? মীর রোজাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে ওর উপর শান্ত দৃষ্টি স্থির করে বলল, তুমি পারবে, আপা। তোমাকে পারতেই হবে। এই পৃথিবীতে বসবাস করা মানুষ নামক কিছু প্রাণী তোমাকে বারবার ভিতর থেকে ভাঙার চেষ্টা করবে। যদি তুমি একেবারেই ভেঙে গুড়িয়ে যাও তাহলে তো ওই নিকৃষ্ট জানোগুলোরই জয় হবে। তারা আরো 10 জনকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তুমি যদি এই ভাঙন কাটিয়ে নিজেকে শক্ত করতে সক্ষম হও তবে ওই নিকৃষ্ট জানোগুলোর পতন তুমি নিজ হাতেই ঘটাতে সক্ষম হবে। রোজা কান্না থামিয়ে নিয়েছে। রোজা হয়তো এবার বুঝতে পেরেছে যে মীর যা বলছে তা ঠিকই বলছে। হয়তো এই যন্ত্রণা কাটিয়ে একদিন রোজা ঠিকই নতুনভাবে বাঁচতে শিখে যাবে। নাজিয়াত নিজের বাড়ির মূল দরজার কাছাকাছি আসতেই দরজার পাশে মাটির উপর কাউকে হাঁটুর মাঝে মুখ গুজে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে গেল। নাজিয়াত লোকটির সম্মুখে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, কে আপনি? আমার বাড়ির সামনে এভাবে বসে আছেন কেন? নাজিয়াত কণ্ঠ তার কর্ণপাত হতেই হাঁটুর ভাঁজ থেকে মুখ তুলে নাজিয়াতের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে নাজিয়াত 2 কদম পিছিয়ে গিয়ে বলল, বিভোর, আপনি? আপনার কেমন অবস্থা হয়েছে? বিভোরের শরীরে হালকা ময়লায় মাখা একটা শার্ট পরে আছে। চুলগুলো ভীষণ উস্কুস লাগছে। মুখের চাপ দাড়িগুলোর অনেকটা বড় হয়ে গিয়েছে। নাজিয়াতের কাছে এই অগোছালো বিভোরকে ভীষণই অচেনা লাগছে। বিভোর নাজিয়াতের দিকে ছলছল দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, একটাবার দেখো আমার দিকে নাজিয়াত। তোমাকে ছাড়া আমি কতটা অগোছালো হয়ে গিয়েছি। তোমার ছাড়া এই জীবনটা এখন আমার কাছে পানসেটে লাগে। মনে হয় এই মুহূর্তে যদি মারা যেতাম তাহলে হয়তো এই দুনিয়াবি যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। আমার জন্য আমার বাবা মারা গিয়েছেন। তোমাকে তালাক দিয়ে আমি আমার পাপের বোঝা এতটাই ভারী করেছি যে যন্ত্রণায় আমার কলিজা এখন বুক ছিঁড়ে বেরিয়ে এলেও আল্লাহ আমার চাওয়া আর কবুল করবেন না, কারণ আল্লাহ যে আমার উপর থেকে একেবারের জন্যই মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি শুনেছিলাম ভালো মানুষদের আল্লাহ নিজেদের কাছে তাড়াতাড়ি নিয়ে যান আর খারাপ মানুষদের আয়ু অনেক লম্বা হয়। আমি তো একজন জঘন্য, খারাপ অমানুষ। বিভোরের কথাগুলো যেন নাজিয়াতের মনের গহীন পর্যন্ত স্পর্শ করছে আজ।
নাজিয়াত কাঁপান্বিত কণ্ঠে বলল, তালাক দেওয়ার আগে কেন আপনি নিজেকে পরিবর্তন করে নিতে পারলেন না বিভোর? কেন আপনি আমাকে আপনার জীবন থেকে চিরতরের জন্য সরিয়ে দেওয়ার পর আবারও ফিরিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করছেন? কেন আমাকে এমন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বারবার, যা আমাকে ভিতর থেকে আহত করে দিচ্ছে? কেন আপনি এই ভবিতব্যটাকে মানতে পারছেন না যে ভবিতব্যের জন্য আপনি নিজেই দায়ী? বিভোরের দু চোখ বেয়ে ঝড়ো ঝড়ো করে নোনাজল ঝরে পড়ছে। নাজিয়াত একবার দম ফেলে আবারও বলল, দয়া করে চলে যান এখান থেকে। আমি আর আপনাকে নিতে পারছি না। আপনার এমন পাগলামো এখন আমাকে নিজের কাছেই নিজেকেই অপরাধী বানিয়ে দিচ্ছে। যা আর কখনো হওয়ার নয় তা দয়া করে মেনে নিন। নিজের জীবনটা নতুন ভাবে শুরু করুন, আপনি এটাই চাওয়া আমার। এই বলে নাজিয়াত বিভোরের পাশ কাটিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতর থেকে দরজাটা আটকে দিয়ে সেখানেই দরজার সাথে হেলান দিয়ে মাটির উপর বসে পড়ল। এত সময় ধরে গলা পর্যন্ত এসে জমে থাকা কান্নার দলাগুলো এবার দু চোখ ফেটে বের হচ্ছে নাজিয়াতের। নিজেকে আর দমিয়ে রাখতে পারল না সে। বিভোর আর কিছু সময় নীরব হয়ে সেখানে বসে থাকার পর উঠে দাঁড়িয়ে ঢুলতে ঢুলতে স্থান ত্যাগ করল। রত্না নিজ রুমে বিছানার উপর লাগেজ রেখে তাতে আলমারি থেকে নিজের ও নিজের ছেলের প্রয়োজনীয় যাবতীয় কাপড়চোপড় ভরছে। রত্নার সম্পূর্ণ মুখশ্রী জুড়ে রাগ ও বিরক্তি ভাব স্পষ্ট ফুটে আছে। আহসান সবেমাত্র দোকান থেকে ফিরে রুমে প্রবেশ করতেই রত্নার এমন কর্মকাণ্ড দেখে বলল, হঠাৎ এত বড় ব্যাগ গোছাচ্ছ যে? একেবারের জন্য বাবার বাড়ি চলে যাওয়ার প্ল্যান করেছ নাকি? রত্না আহসানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে একটা কাপড় লাগেজের ভিতর ছুঁড়ে মেরে দাঁতে দাঁত পিষে বলল, হ্যাঁ তাই যাব। তবে আমি একা না, ছেলেকেও সাথে নিয়ে যাব। তোমার টাকা, তোমার পরিবার, তোমার বাড়ি নিয়ে তুমি থাকো। ছেলেকে নিয়ে যাবে মানে? ছেলে কোথাও যাবে না, ও আমার সাথে এখানেই থাকবে। তোমার যে চুলোয় যাওয়ার যেতে পারো তুমি। 10 মাস পেটে ধরে মৃত্যু যন্ত্রণা সহ্য করে ওকে জন্ম দিয়েছি আমি। তাই তোমার থেকে ওর উপর অধিকার আমার বেশি। বাধা দিতে এসো না, ভালো হবে না তাহলে। আর ওই পেটে ধরা অবস্থায় দাঁড় করিয়েছিল কে? নাকি আপনি পেটে ধরেছিলে? তোমার পেটে বাবুর সৃষ্টি তো প্রথমত আল্লাহর রহমতে, দ্বিতীয়ত আমার জন্যই হয়েছে। আমার অবদান কম হলো কিভাবে? আমার অধিকারী বা কম হলো কিভাবে? তোমরা সাথে অহেতুক তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমার ব্যাগ গোছানো শেষ। এখন আমরা মা ছেলে এ বাড়ি ছেড়ে চলে যাব, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। পারলে আটকাও। এই বলে লাজেকটা বিছানা থেকে নামিয়ে তা নিয়ে আহসানের পাশ কাটিয়ে রত্না যেতে নিলে আহসান রত্নার হাত ধরে ওকে থামিয়ে দিয়ে বলল, কি চাইছোটা কি তুমি রত্না? কি করতে বলছো আমায়? রত্নার ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠল আহসানের এমন প্রশ্ন শুনে। তবুও আহসানের আড়ালে নিজের হাসিকে দমিয়ে আগের ন্যায় রাগীভাব ফুটিয়ে তুলে বলল, এতদিনে আমার কথা শোনার সময় হলো তোমার। আমি কি চাই তা জানতে চাও তো? বেশ বলছি। যদি আজ এই মুহূর্ত থেকে তুমি তোমার মা, বোন আর ভাইয়ের ভরণপোষণের দায়িত্ব নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলে এ বাড়ি ছেড়ে আমাকে আর বাবুকে নিয়ে দোকানের কাছেই কোথাও বাসা ভাড়া নিয়ে থাকতে রাজি হও, তাহলে আমি আর বাবু দুজনেই এখনের মতো তোমার সাথেই থাকবো সর্বক্ষণ। আর যদি রাজি না হও, তাহলে তোমার রাস্তা আলাদা হয়ে যাবে আর আমাদের রাস্তাও আলাদা হয়ে যাবে। বাবুর মুখটা একটাবার দেখার জন্য তুমি আমার পা ধরে মিনতি করলেও আমি সেই সুযোগটাও তোমায় আর দিব না পরে। আশা করছি আমার চাওয়া কি তা বুঝতে তোমার বাকি নেই। রত্নার এরূপ কথাগুলো শুনে আহসান দু চোখ বন্ধ করে শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে ওর হাতটা ছেড়ে দিয়ে বলল, একজন মা হওয়া যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার তা জেনে বুঝেও কি করে তুমি এমন কিছু চাইতে পারলে রত্না, যেই চাওয়া একজন মায়ের থেকে একজন সন্তানকে আলাদা করে দিবে? আমার মা কি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল? আমাকে কি আমার মা নিজের গর্ভে 10 মাস 10 দিন রেখে মৃত্যু যন্ত্রণা সহ্য করে এ পৃথিবীতে আনেননি? আমাকে কি আমার মা বাবা আদর যত্ন দিয়ে বড় করেননি? এই যে আমি আজ নিজের ভরণপোষণের পাশাপাশি আরো 5 জন মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে পেরেছি, আমাকে এই পর্যন্ত এনে কারা দাঁড় করিয়েছে? দোকানের পাশে যে বাসা ভাড়া নিতে বলছো ওই দোকানটাকে দাঁড় করিয়ে দিয়েছিল আমায়।
যে ভাই বাবার রিটায়ারমেন্টের পর থেকে দীর্ঘ কতগুলো বছর ধরে কোনো প্রশ্ন না করেই আমাদের 3 জনের ভরণপোষণের দায়িত্ব নিয়ে এসেছে, আজ সেই ভাইয়ের জীবন অগোছালো হয়ে গিয়েছে দেখে নিজের ভরণপোষণের দায়িত্বই নিতে পারছে না দেখে তার থেকে মুখ সরিয়ে নিতে বলছো আমায়। যে বোন আমাদের ছেলেটাকে এত আদর যত্ন করে তার থেকেও মুখ ফিরিয়ে নিতে বলছো। মনুষ্যত্ব বোধ কি আদেও আছে তোমার মাঝে? থাকলে প্রশ্নগুলোর উত্তর দাও। যদি প্রতিটি প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর তোমার কাছে থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে আর বাবুকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। আর যদি না থাকে তাহলে তুমি কেবল নিজের জন্য যেই সিদ্ধান্ত নিতে চাও তা নিতে পারো। কিন্তু বাবু তোমার সাথে যাবে না, সে আমার সাথেই থাকবে, এটা আমারও চূড়ান্ত সিদ্ধান্ত। আমি জানিয়ে দিলাম তোমায়। পিনপতন নীরবতা বিরাজ করছে পুরো কক্ষ জুড়ে। কিছুক্ষণ পর রত্না নিজের হাত আলগা করে দিল। লাগেজটা ধপ করে মেঝের উপর পড়ে গেল। আহসানও নিজের হাত আলগা করে দিল। রত্না নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ছোট ভাইয়া, আজও তুমি নাজিয়াত আপুর বাড়িতে গিয়েছিলে? বৃষ্টির কণ্ঠে এরূপ প্রশ্ন কর্ণপাত হতেই বিছানার সাথে হেলান দিয়ে বসে থাকা অবস্থাতেই বিভোর বৃষ্টির দিকে আহত দৃষ্টি নিয়ে একবার তাকিয়ে পরপরই দৃষ্টি সরিয়ে নিল। কোনো প্রত্যুত্তর করল না। বৃষ্টি বিভোরের সম্মুখে এসে হাঁটু ভাঁজ করে বসে বলল, কেন করছো তুমি এমন পাগলামো ভাই? তোমার এমন অবস্থা যে আমাদের দ্বারা আর দেখা যাচ্ছে না, এবার তো সত্যটা মেনে নাও তুমি। কিছুক্ষণ পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করে। নীরবতার সেই দেওয়াল ভেঙে বিভোর বৃষ্টির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আগের ন্যায় ওর দিকে সেই আহত দৃষ্টি স্থির করে বলল, তোর এই ভাইটাকে তুই ভালোবাসিস তো বৃষ্টি? বৃষ্টি সঙ্গে সঙ্গেই মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। বিভোর একবার দম ফেলে আবারও বলল, তুই এটাই চাস তো যে তোর ভাই সব ভুলে আগের মতো আবার সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজিয়ে নি? বৃষ্টির জবাব এবারও হ্যাঁ হলো। তাহলে তুই নাজিয়াতের কাছে যা, আর ওকে যেভাবে হক মানিয়ে নে, যেন ও আবারও আমার কাছে ফিরে আসে। আমাকে শেষ আর একটা সুযোগ যেন ও দেয়। বৃষ্টি সঙ্গে সঙ্গে নিজের হাত বিভোরের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ওর থেকে কিছুটা দূরে গিয়ে মেঝের উপরেই বসে বলল, এমনটা হওয়ার নয় ভাই। দয়া করো এবার তুমি এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। নাজিয়াত আপু আর কখনো তোমার জীবনে ফিরে আসবে না। বোঝার চেষ্টা করো এবার এই সত্যটা। তোকে আমার কসম বৃষ্টি, তুই যদি আমার কথা না মানিস তাহলে আমি আত্মহত্যা করব। এমনিও আমার জীবনে এখন এমন কিছুই বেঁচে নেই যার জন্য আমি বাঁচব। বিভোরের এমন কথায় বৃষ্টি এবার স্তব্ধ হয়ে গিয়েছে যেন। বৃষ্টি একবার দম ফেলে বলল, বেশ, তুমি যখন আমাদের কারোর কথাই মানতে রাজি নও, নিজের জেদেই অটল থাকবে, তাই তোমার জন্য শেষ চেষ্টা আমি করব। যতটা চেষ্টা করলে একটা মানুষকে ছোচরা বলে সম্বোধন দেওয়া যায় ততটা চেষ্টা করব। এই বলে বৃষ্টি বিভোরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর রুম থেকে বেরিয়ে গেল। বিভোর এক পলক বৃষ্টির যাওয়ার পানে তাকিয়ে পরপরই দৃষ্টি মেঝের উপর স্থির করে বলল, এবার নাজিয়াত আমার কাছে ফিরবেই। ফিরতে ওকে হবেই। আমি আমার নাজিয়াতকে আবারও ফিরে পাবো। এবার আমি তোমাকে এত বেশি ভালোবাসবো যে তুমি আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারবে না নাজিয়াত। আমাকে নিয়ে তোমার মনে কোনো অভিযোগও তৈরি হতে দিব না আমি। ঠিক তুমি যেমনটা চেয়েছিলে আমি তেমনই হয়ে যাব দেখিও। আবছা আলোয়াধারে ঢাকা একটি কক্ষের ভিতর চেয়ারে বাধার্ত অবস্থায় বসিয়ে রাখা হয়েছে সুখনা আর শৈশব জনকেই। জনেই বর্তমানে সেন্সলেস হয়ে আছে। সেই সময় কক্ষের দরজা খুলে ভিতরে মীর একজন গার্ডসকে নিয়ে প্রবেশ করল। ওদের সম্মুখেই এক হাত দূরত্ব বজায় রেখে ওদের উপরে ঘৃণা ও রাগে ভরপুর দৃষ্টি স্থির করে রেখেছে মীর। কিছুক্ষণ পর মীর গার্ডটিকে উদ্দেশ্য করে বলল, এইরকম সাধারণ চেয়ারে কেন বসিয়ে রেখেছ এদের? স্পেশাল আসন দুটো আনো আর সেখানে এদের বসিয়ে দাও কুই। গার্ডসটি তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আরও 3জন গার্ডসের সহযোগিতায় দুটো অগণিত লোহার পেরেক বসানো চেয়ার নিয়ে মীরের সম্মুখে রাখল। অতঃপর শৈশব আর সুখনাকে ওই চেয়ার থেকে বাঁধনমুক্ত করে লোহার পেরেক বসানো চেয়ারের উপর বসিয়ে পুনরায় বেঁধে দিল। বাঁধার কাজ শেষ হতে না হতেই লোহার পেরেকগুলো হালকাভাবে শরীরে আঘাত হানতে শুরু করলে শৈশব আর সুখনা জনেরই সেন্স ফিরে এলো। ব্যথা অনুভব করে জনেই চোখ মুখ কুঁচকে নিয়েছে।
কিছুক্ষণের মধ্যেই শৈশব আর সুখনা জনের বর্তমান অবস্থা নিজ চোখে দেখার পর বাঁধন থেকে নিজেদের ছাড়ানোর হালকা চেষ্টা করতে নিলে পেরেকগুলো আরও গভীরভাবে ওদের শরীরে হানতে শুরু করে। মীর শান্ত কণ্ঠে বলল, নর নর কত নড়াচড়া করতে পারিস কর তোরা। বুঝে যায় নড়াচড়া করা মানেই খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু ওদের জন্য অবধারিত। শৈশব চিল্লিয়ে বলল, একবার এখান থেকে মুক্তি পেয়ে নেই, তোদের কাউকে ছাড়ব না আমি। 29 বছর আগে তোদের বাবা যেভাবে খুন করেছিলাম তার থেকেও যন্ত্রণাদায়ক মৃত্যু তোদের দিব আমি নি। শৈশব পুরো কথা শেষ করতে পারে না। তার পূর্বেই মীর ওর হাতে থাকা লোহার পাইপের মতো মোটা রড দিয়ে শৈশবের দুই পায়ের উপর পর পর কয়েকবার সজোরে আঘাত করল। দুই হাঁটুর নিচের পেরেকগুলো এবার পুরোপুরি ভাবে শৈশবের পায়ের ভিতরে ঢুকে যাওয়ার করুণ যন্ত্রণায় সে আর্তনাদ করতে শুরু করেছে। শৈশবের এত করুণ অবস্থা দেখে ভয়ে সুখনার কলিজার পানি যেন শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাই সুখনা মুখ ফুটে কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারল না। মীর রডটা মেঝের উপর আলতো ভাবে বাড়ি দিতে দিতে বলল, জীবিত অবস্থায় এখান থেকে তোর মুক্তি অসম্ভব, এটা তুই মাথায় ঢুকিয়ে নে। আপা বলেছিল তোকে যেন এতটা যন্ত্রণা দেই আমি যা তুই সহ্য করতে না পেরে আমার কাছে মৃত্যু ভিক্ষা চাস। তোকে আমি তেমন পর্যায়ে অবশ্যই দাঁড় করাবো, খুব বেশি সময় লাগবে না। শৈশব এই মুহূর্তে আর্তনাদ করা ছাড়া মুখ দিয়ে আর কোনো শব্দ বের করতে পারছে না। মীর রডটা একজন গার্ডসের হাতে তুলে দিয়ে বলল, যখনই আর্তনাদ করা বন্ধ করে উল্টোপাল্টা কিছু বলতে নিবে তখনই এই রড দিয়ে ওর হাতে বা পায়ে আঘাত করবা। আমি চাই ওর আর্তনাদে এই কক্ষের দেওয়ালে গাঁথা প্রতিটি ইট কেঁপে কেঁপে উঠুক, বুঝলে? গার্ডসরা প্রত্যুত্তরে জি স্যার বলল। মীর স্থান ত্যাগ করল। ড্রয়িং রুমে সোফায় রজনীর কোলের উপর মাথা রেখে শুয়ে আছে রোজা। রোজা চোখ বেয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। রজনী রোজার মাথার হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না আর এভাবে মা আমার। তোর এই ফুলের মতো মুখশ্রী অশ্রুজলে ভিজে একাকার হয়ে যাচ্ছে এমনটা যে আমার দ্বারা দেখা যাচ্ছে না। প্রতারক ও বিশ্বাসঘাতকের জন্য চোখের মূল্যবান অশ্রু বিসর্জন করা একদমই উচিত না। বরং আল্লাহর কাছে এটা বলে শুকরিয়া আদায় কর, দেরিতে হলেও ওই জানোটার আসল মুখোশ খোলাসা হয়েছে আমাদের সকলের সামনে। রোজা কান্নারত কণ্ঠে বলল, আম্মা আমি কি করে ভুলবো অতীতের স্মৃতিগুলো। আমার পুরো অতীতটা যে শৈশবের মিথ্যে ভালোবাসায় ভরে রয়েছে। এত নিখুঁতভাবে ভালোবাসার অভিনয় না করলেও তো পারত শৈশব আম্মা। এত গুছিয়ে আমার সাথে প্রতারণা না করলেও পারত সে। যখনই ভাবছি শৈশব আমার সাথে প্রতারণা করেছে, বাবার মৃত্যুর জন্য ও দায়ী, ওর জন্য আমার অশ্রু বিসর্জন দেওয়া উচিত না, তখনই বুকের ভিতরটা কেমন জানি করে উঠছে আমার আম্মা। এই বাজে অনুভূতিটা আসলে কেমন তা আমি মুখে বলে তোমায় বোঝাতে পারবো না। রজনীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রোজার বলা প্রতিটি কথা শুনে। রজনী জানেন রোজার পক্ষে অনেক কঠিন শৈশবের সত্যটাকে মেনে নেওয়া। তাই রজনী আর কিছু বলে রোজাকে বুঝানোর বৃথা চেষ্টা করলেন না। পরের দিন সকালবেলা নাজিয়াত তাড়াহুড়ো করে খাবার খাওয়া শেষ করে রান্নাঘর থেকে বের হতেই দেখল ওদের বাড়ির আঙিনায় বৃষ্টি শুকনো মলিন মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। নাজিয়াত বৃষ্টির সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছো তুমি বৃষ্টি? তোমার চোখমুখের অবস্থা এমন কেন? কিছু হয়েছে কি? বৃষ্টি মলিন স্বরে বলল, নাজিয়াত আপু, আমার ছোট ভাইয়াটা যে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছে। ওর এমন অবস্থা আমাদের দ্বারা আর দেখা যাচ্ছে না। নাওয়া খাওয়া ঘুম কিছুরই কোনো ঠিক নেই। দিনরাত রুমের মধ্যে নিজেকে বন্দি করে রাখে। আর তোমাকে আবারও ফিরে পেতে চাওয়ার বায়না করে আমাদের কাছে। কি করব বলে দাও তুমি? নাজিয়াত শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার করণীয় যে কিছুই নেই এখানে, সেটা তুমি খুব ভালোভাবেই জানো বৃষ্টি। তাই তোমাকে মিথ্যে কিছু বলে আশ্বাস আমি দিতে চাই না। বৃষ্টি কিছুক্ষণ নাজিয়াতের দিকে শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকার পর বলল, তুমি চাইলেই আবারও ভাইয়াকে আগের মতো সুস্থ স্বাভাবিক করা সম্ভব। মানে, কি বলতে চাইছো তুমি বৃষ্টি? মীর ভাইয়া তো আমাদের অনেক পরিচিত। আমাদের অনেক বিপদাপদেই তিনি নিঃস্বার্থভাবে আমাদের পাশে দাঁড়িয়ে বিপদ থেকে রক্ষা করেছেন। আমাকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন। আমরা আর একবার মীর ভাইয়ার সাহায্য কি চাইতে পারি না? এখানে মীরের প্রসঙ্গ কেন আসছে?
যেহেতু ছোট ভাইয়া তোমাকে রাগের বশীভূত হয়ে তালাক দিয়ে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে এখন অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছেন, তাই ভাইয়াকে শেষ একটা সুযোগ দিতে তুমি মীর ভাইয়ার সাথে কথা বলে চুক্তির বিয়ে করে নাও। চুক্তিতে এমনটা উল্লেখ করবে মীর ভাইয়া তোমার উপর কোনো স্বামীর অধিকার খাটাতে পারবেন না। আর বিয়ের পরপরই তিনি তোমায় স্বেচ্ছায় তালাক দিয়ে দিবেন। বৃষ্টি, তোমার মাথাও কি তোমার ভাইয়ের মতো খারাপ হয়ে গিয়েছে? সামনে পিছনে কিছু চিন্তা না করেই যা মুখে আসছে তাই বলে বসতেছ। আমি সম্পূর্ণ সজ্ঞানে, মাথা ঠান্ডা রেখেই বলছি তোমাকে এমন কিছু করার কথা। তুমি নিশ্চয়ই চাও না ভাইয়া মারা যাক। তাহলে আমার কথাটা মেনে নাও প্লিজ নাজিয়াত আপু, প্লিজ। নাজিয়াত চোখ বন্ধ করে একবার নিঃশ্বাস ফেলে নিজেকে শক্ত রাখার পুরো চেষ্টা করে পুনরায় চোখ মেলে বলল, তোমরা এবার আমার উপর দয়া করো বৃষ্টি। আমি সত্যিই তোমাদের এক একজনের এমন উদ্ভট চাওয়া শুনতে ও তোমাদের এমত অবস্থায় দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি। বৃষ্টি ধপ করে নাজিয়াতের পায়ের কাছে বসে ওর পা চেপে ধরে কান্না করতে করতে বলল, এভাবে চলতে থাকলে আমার ভাইয়াটা যে একদিন সত্যিই মরে যাবে নাজিয়াত আপু। আমি তা সহ্য করতে পারবো না। নিজের ইজ্জত হারিয়েছি, বাবাকে হারিয়েছি, এরপর ভাইকে হারালে আমিও যে বেঁচে থাকার কোনো অর্থই আর খুঁজে পাবো না। আমাদের বাঁচাও তুমি নাজিয়াত আপু। দয়া করে আমাদের বাঁচাও। নাজিয়াতের পা দুটো কাঁপছে। কি করবে সে? নিজের পূর্বের সিদ্ধান্তেই সে অটুট থাকবে নাকি বৃষ্টির কথা মেনে নিবে? পা ছাড়ো বৃষ্টি, পায়ের কাছ থেকে উঠে দাঁড়াও। তোমাকে আমি আমার ছোট বোনের নজরে দেখি। তাই এমন কিছু চেয়েও না যার ফলে আমার মন ও এ বাড়ির দরজা তোমার জন্য চিরতরের জন্য বন্ধ হয়ে যায়। নাজিয়াতের কঠোর কণ্ঠে কথাগুলো শুনে বৃষ্টি নাজিয়াতের পা ছেড়ে ওভাবেই বসা অবস্থাতে পিছিয়ে যায় কিছুটা। মাটির উপর দৃষ্টি স্থির রয়েছে বৃষ্টির। চোখজোড়া দিয়ে অঝোর ধারায় অশ্রুরা গাল গড়িয়ে মাটির উপর পড়ছে টপ টপ করে। বৃষ্টি বলল, আমি আজ আসতাম না তোমার কাছে এমন দাবি নিয়ে আপু। আসতে বাধ্য হয়েছিলাম কারণ ছোট ভাইয়া আমাকে তার কসমের বাঁধনে বেঁধে ফেলেছিল। বলেছিল আমি তোমাকে মানানোর সর্বোচ্চ চেষ্টা না করলে সে সুইসাইড করবে। আসার পূর্বে আমি ভাইয়াকে বলেছিলাম তোমাকে মানানোর জন্য আমি ঠিক ততটাই চেষ্টা করব যতটা চেষ্টা করলে একটা মানুষকে ছোচরা উপাধি দেওয়া যায়। আমি আমার কথা রেখেছি। জানি না এখান থেকে যাওয়ার পর যখন আমি ভাইয়াকে বলবো তোমাকে আমি মানাতে পারিনি তখন ভাইয়া কি সিদ্ধান্ত নিবেন। নাজিয়াত প্রত্যুত্তরে কিছু বলল না। বৃষ্টি হাতে নিজের চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে আবারও বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও আপু। বিরক্ত করে ফেললাম তোমায় আজ ভীষণ। পারলে আমার ভাইয়াটাকেও ক্ষমা করে দিও। জানি না ওর ভবিতব্যে ওর জন্য কি অপেক্ষা করছে। তুমি ভালো থেকো। আসছি আমি। এই বলে বৃষ্টি দ্রুত পায়ে নাজিয়াতের বাড়ি থেকে বেরিয়ে গেল। নাজিয়াত বৃষ্টির যাওয়ার পানে নীরব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। রজনী রোজাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। ও বাড়িতে থাকলে এটা সেটা দেখতো আর শৈশবের কথা মনে করে কষ্ট পেত, তাই এমনটা করেছেন তিনি। নিজ রুমে বিছানার সাথে হেলান দিয়ে জড়সড় হয়ে বসে আছে রোজা। সেই সময় মীর ওর রুমের দরজায় দুবার টোকা দিয়ে ভিতরে আসার অনুমতি চাইলে রোজা নির্লিপ্ততা কণ্ঠে কেবল আয় শব্দটি উচ্চারণ করল। মীর রোজার পাশে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, নিজেকে এভাবে ঘরবন্দি করে নিয়েছো তুমি আপা? একটাবার তোমার গর্ভে যেই ছোট্ট প্রাণটি একটু একটু করে বেড়ে উঠছে তার কথা ভাববা না? সে তো চায় তার মাম্মাম হাসি খুশি থাকুক, দুঃখ কষ্টগুলোকে ভুলে যাক। তার ইচ্ছে গুলো কি এভাবেই অপূর্ণ রাখবে তুমি? রোজা ওর পেটের উপর একটা হাত রেখে আকস্মিকভাবেই হু হু কাঁদতে কাঁদতে বলল, ও যখন এই পৃথিবীতে আসবে, বুঝতে শিখবে, আর 5 জন বেবিসদের মতো নিজের বাবাকে কাছে চাইবে, তার আদর চাইবে, তখন আমি ওকে কিভাবে বলবো যে ওর বাবা একজন খুনি ছিলেন ভাই? কিভাবে বলবো ওকে ওর বাবা একজন নিকৃষ্ট মনের মানুষ ছিলেন? ওর উপর তখন কেমন প্রভাব পড়বে? মীর স্মিত হেসে বলল, ওকে কখনো বাবার অভাব বুঝতে দিব না দেখি আপা। ওর মামা, নানিমা ওকে এত এত আদর করবে, সবসময় ও অনেক হ্যাপি থাকবে। রোজা কান্না থামিয়ে নিজের পেটের উপর হাত বুলাতে বুলাতে বলল, শুনলি তোর মামার কথা? সত্যিই আমার তোর কথা চিন্তা করা উচিত আমার। আমার বেঁচে থাকার একমাত্র উৎস তুই। তোকে খুশি রাখা, তোর ইচ্ছেগুলো পূরণ করা তো আমার দায়িত্ব। এই দেখ তোর মাম্মাম কান্নাও থামিয়ে দিয়েছে।
আগামীকাল একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। স্কুলের হেড টিচার আমাকে বিশেষভাবে দাওয়াত করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তুমি যাবে আমার সাথে আপা? তোমার মনটাও ভালো হতো এতে কিছুটা। রোজা হাসি মুখে সম্মতি জানালো। ড্রয়িং রুমে সোফায় বসে আছে বিভোর। একটু পরপরই মূল দরজার দিকে তাকাচ্ছে। হয়তো বৃষ্টির বাড়িতে ফেরার অপেক্ষা করছে বিভোর। কিছুক্ষণ পর বিভোরের অপেক্ষার সমাপ্তি ঘটল। বৃষ্টিকে মূল দরজা পেরিয়ে বাড়ির ভিতর প্রবেশ করতে দেখে বিভোর সোফা ছেড়ে উঠে দ্রুত পায়ে বৃষ্টির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে হাসি মুখে বলল, নাজিয়াত আসবে বলেছে তো। কখন আসবে ও? এখনই ওকে সাথে করে আনতে পারতি তুই। একা একা কেন চলে এলি? বৃষ্টি মলিন কণ্ঠে বলল, নাজিয়াত আপু মানেনি ছোট ভাইয়া। সে আসবে না। সে আর কখনো তোমার সাথে সম্পর্ক জোড়া লাগাবে না বলে দিয়েছে। বৃষ্টির এরূপ কথা শুনে মুহূর্তের মধ্যেই বিভোরের চেহারার ধরন পরিবর্তন হয়ে গেল। পিছিয়ে এসে সোফার কাছে থাকা কাচের গ্লাস বসানো টি টেবিলের উপর একটা লাথি মারল। সঙ্গে সঙ্গে তা মেঝের উপর গড়িয়ে পড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। বৃষ্টি ভয়ে চোখ মুখ কুঁচকে নিয়েছে। ভাঙার শব্দ শোনামাত্রই রুমের ভিতর থেকে পারভিন আর রত্না দুজনেই বেরিয়ে এলেন। বিভোর পাগলের মতো ড্রয়িং রুমের বাকি জিনিসপত্রগুলো ভাঙতে শুরু করেছে। কেউ বিভোরকে থামাতে ওর কাছে আসতে পারছে না। কিছুক্ষণ পর বিভোর নিজ থেকে থেমে গেল। ধপ করে ভাঙা কাঁচগুলোর উপরেই বসে পড়ল। অনেক কাঁচ বিভোরের শরীর বিভিন্ন স্থানে প্রবেশ করেছে হয়তো, কিন্তু বিভোরের মাঝে তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। পারভিন আর বৃষ্টির দু চোখ বেয়ে অঝোর ধারায় নোনাজল ঝরে পড়ছে। কিছুক্ষণ পর বিভোর হু হু কান্না করতে শুরু করল। পারভিন বিভোরের কাছে এগিয়ে আসতে নিলে বিভোর চিল্লিয়ে বলল, খবরদার, আমার কাছে কেউ আসবে না। তোমরা আমার কেউ হও না। আমার পরিবার বলতে কেউ নেই এ পৃথিবীতে। তোমরা কেউ আমার কাছে আমার নাজিয়াতকে এনে দিতে পারোনি। আজ থেকে তোমরা মেনে নাও বিভোর বলতে তোমাদের জীবনে কেউ কখনো ছিল না। যে ছিল সে মারা গিয়েছে। পারভিন কান্নারত কণ্ঠে বললেন, এভাবে বলিস না বাপ আমার। আল্লাহ তোকে আমার আয়ুগুলোও দিয়ে দিই। বিভোর শব্দ করে হাসতে হাসতে বলল, আল্লাহ তোমার দোয়া কবুল করে সত্যিই হয়তো আমাকে তাড়াতাড়ি মৃত্যু দিবেন না, কিন্তু আমি আল্লাহ আমাকে মৃত্যু দিবেন না যতদিন ততদিন মৃত্যুর জন্য অপেক্ষা করব এমনটা তো করব না আম্মা। তোমরা তো চেয়েছিলে আমি যেন নাজিয়াত যে আর ফিরে আসবে না সেই সত্যটা মেনে নেই। বেশ, আমি মেনে নিচ্ছি। তাই ঠিক করেছি এভাবে একটু একটু যন্ত্রণা সহ্য করে মরার থেকে একেবারে নিজেকে শেষ করে দিব। তাহলে যন্ত্রণাগুলো থেকেও মুক্তি পাব। কি বলো? পারভিন বিভোরকে বুঝানোর অনেক চেষ্টা করেও সফল হলেন না। বিভোর আপনা আপনি একটু পর পর হাসছে, আবার কাঁদছে, আবার হাসছে, আবার কাঁদছে। ওকে দেখে যে কেউ এই মুহূর্তে বলে দিবে যে বিভোর পুরোপুরি ভাবে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, পাগল হয়ে গিয়েছে সে। আগামীকাল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান জন্য বিভিন্ন ছাত্রছাত্রী যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের নামের ওকে কোন প্রতিযোগিতায় অংশ নিবল তার তালিকা তৈরি করার দায়িত্ব হেড টিচার আজাহার রহমান নাজিয়াতের উপর দিয়েছিলেন। এছাড়াও নাজিয়াতকে নিজেদের প্রিয় শিক্ষিকা মনে করে এমন অনেক শিক্ষার্থী ওর কাছে এসে এসে নাচগানের কলাকৌশল শিখে নিয়েছে, পাশাপাশি কোন পোশাক পরিধান করা উচিত হবে তাও জেনে নিয়ে গিয়েছে। এসব কাজ সম্পন্ন করতেই আজ স্কুলের পুরো সময়টা চলে গিয়েছে নাজিয়াতের। স্কুল ছুটির পর ক্লান্ত শরীরটা নিয়ে কোনোরকমে বাড়ি ফিরেছে নাজিয়াত। পরের দিন সকাল সকালই নাজিয়াত স্কুলে চলে এসেছে। নাজিয়াত মীর রোজাকে নিয়ে প্রয়োজনের আগেই চলে এসেছে, যেন শুরু থেকেই রোজা অনুষ্ঠান পর্বগুলো দেখতে পারে আর ওর মনটা ভালো হয় কিছুটা। মাঠের উপর বিশাল জায়গা জুড়ে শামিয়ানা টাঙানো হয়েছে আর বসার জন্য রংবেরঙের চেয়ার রাখা হয়েছে। একদম সামনে মঞ্চ সাজানো হয়েছে। আর্টিফিশিয়াল ফুল ও বেলুন দ্বারা সজ্জিত রয়েছে চারপাশ। চেয়ার বসানো একদম সামনের সারিতে সকল শিক্ষকরা বসেছেন। তারপরের সারিগুলোতে সকল শ্রেণীর শিক্ষার্থীরা বসে আছে। একটু আগেই আর্ট প্রতিযোগিতা শেষ হয়েছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, তার প্রস্তুতি চলছে। পুরো স্কুল যখন অনুষ্ঠানের আমেজে ব্যস্ত ছিল সেই সময় স্কুলের ছাদ থেকে বিভোরের চিৎকার করে বলা, নাজিয়াত তুমি কোথায়? আমার কথা কি তুমি শুনতে পারছো? বাক্যটি ভেসে আসে কয়েকবার।
সকলেই নিজ নিজ আসন ছেড়ে উঠে মাঠের অন্য পাশে এসে দাঁড়াতেই দেখল বিভোর ছাদের একেবারে কর্নিশে উঠে দাঁড়িয়ে আছে। সকলের কাছে বিভোর অপরিচিত হলেও নাজিয়া তার মীরের কাছে তো পরিচিত। নাজিয়াত ভিড় কাটিয়ে একেবারে সম্মুখে এসে দাঁড়িয়ে বিভোরকে এমতাবস্থায় দেখে অত্যন্ত অবাক হয়ে গিয়েছে। বিভোর নাজিয়াতকে দেখামাত্র হাসি মুখে বলল, এসেছো তুমি নাজিয়াত? আমার ডাক ফেলতে না পেরে এসেছো তুমি? নাজিয়াত নিজেকে সামলে নিয়ে বলল, আপনি এখানে কি করছেন বিভোর? এটা কোনো পাগলামো বা ছেলেমানুষি করার জায়গা নয়। ছাদ থেকে নেমে আসুন। বিভোর হাসতে হাসতে বলল, উহুহো, এত সহজে নামবো বলে তো উঠিনি এখানে। আমার একটা চাওয়া আছে তোমার কাছে। যদি তুমি আমার চাওয়াটা পূরণ করতে রাজি হও তবেই আমি নামব। নাজিয়াত দম ফেলে বলল, এটা একটা স্কুল বিভোর। এখানে দেখতেই পারছেন ছোট ছোট শত শত বাচ্চারা আছে। তাদের মাঝে নিজেকে আর আমাকে হাসির পাত্র বানাবেন না দয়া করে। সবকিছুরই একটা সীমা আছে। আপনি নিজের সীমাটা এবার বুঝতে শিখুন। একাকীও বলেছি, পরিবারের বাকিদের সামনেও বলেছি, কিন্তু তুমি কোনোভাবেই আমার কথা মেনে নাওনি। এখন যদি এতগুলো বাচ্চার সামনে বলার পর মেনে নাও তাহলে তো আমার জন্য মন্দ হবে না বিষয়টা। নাজিয়াত চাপা রাগ নিয়ে বলল, আপনি নামবেন নাকি আমি উপরে গিয়ে আপনাকে টেনে হিঁচড়ে নিচে আনার ব্যবস্থা করব? কোনটা চাইছেন আপনি? এসব করার প্রয়োজন পড়বে না। আমার চাওয়াটা তো একবার শুনো। আমার চাওয়াটা হলো, তুমি এখানে উপস্থিত সকলের সামনেই বলবে তুমি পুনরায় আমার জীবনে ফিরে আসবে, আমাকে বিয়ে করবে, আমার সাথে সংসার করবে। যদি তুমি আমার এই চাওয়াটা পূর্ণ না করো তাহলে আমি এই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। সেই সময় হেড টিচার আজাহার নাজিয়াতের পাশে এসে দাঁড়িয়ে বললেন, মিসেস নাজিয়াত, প্লিজ কিছু করুন। আমার স্কুলের একটা রেপুটেশন আছে। আপনার পারিবারিক ঝামেলার জন্য আমার স্কুলে কোনো দুর্ঘটনা ঘটুক, আমি তা চাই না। আপনি ওনাকে নামানোর জন্য যা করণীয় তা করুন প্লিজ। নাজিয়াত কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মিরর গার্ডসদের বলে সেফটি নেট বিছিয়ে দিয়েছে অনেকটা জায়গা জুড়ে যেন বিভোর লাফ দিলেও অক্ষত থাকে। মীর নাজিয়াতের পাশে এসে দাঁড়িয়ে বলল, নাজিয়াত, আপনি আপাতত মিথ্যেটাই বলুন না হয়। বিভোর নিচে নেমে আসলে আমরা যা ব্যবস্থা নেওয়ার নিতে পারবো। তবুও আমি সেফটি নেট বিছিয়ে নিয়েছি, তাই ওনার পাগলামোর মাত্রা চরম পর্যায়ে গেলেও সমস্যা হবে না আশা করছি। নাজিয়াত সেফটি নেটটার দিকে এক পলক দেখে দম ফেলে বলল, বেশ, আমি আপনার চাওয়া পূরণ করতে রাজি আছি। এবার আপনি নিচে আসুন প্লিজ। বিভোর এক পা নিচে রাখতে নিয়েও আবার থেমে গিয়ে বলল, তুমি এত সহজে আমার কথায় রাজি হয়ে গেলে বিষয়টা আমার কাছে সন্দেহজনক লাগছে কেন জানি। আচ্ছা, তুমি আমার সন্দেহটা দূর করার জন্য আর একবার আমার কসম কেটে বলো যে তুমি আমার চাওয়া পূরণ করবে। এবার কিন্তু বাকি কথাটুকুও বলতে হবে। ওই যে বললাম, আমাকে বিয়ে করতে হবে, আমার সাথে সংসার করতে হবে। ওই কথাগুলো, বুঝলে? নাজিয়াত এবার আর নিজেকে দমিয়ে নিতে পারল না। রাগ ও বিরক্তি মাথায় চড়ে বসেছে যেন নাজিয়াতের। নাজিয়াত চিল্লিয়ে বলল, আমি কোনো মিথ্যে আশ্বাস দিতে পারবো না আপনাকে। কারণ আপনাকে পুনরায় বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, এটা আপনি আপনার মাথায় ঢুকিয়ে নিন। আর বন্ধ করুন এই নাটক। নাজিয়াতকে মুহূর্তের মধ্যেই ঘোর বদলে নিতে দেখে বিভোরের ভ্রু যুগল কুঁচকে এলো। বিভোর রাগী স্বরে বলল, তার মানে একটু আগে তুমি আমায় মিথ্যেই বলেছিলে? আমার চাওয়া পূরণ করতে চাওয়ার কথাটা বলেছিলে কেবল আমাকে মিথ্যে টোপ দিয়ে নিচে নামানোর জন্য, তাই তো? আমার সন্দেহই তাহলে ঠিক হলো। তুমি যে কখনোই আমার হবে না এটাই তোমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটাই আমাকে মানতে হবে। হ্যাঁ, মানতে হবে। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। বিভোর আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার ছেলে তো তোমাকে খুন করেছে লোকে বলে। যেদিন তুমি মারা গেলে সেদিন তো তোমার মৃত দেহটাকেও একটাবার স্পর্শ করতে দেয়নি ভাইয়েরা আমায়। আজ তোমার কাছে গেলে তুমিও কি আমার থেকে মুখ ফিরিয়ে নিবে? নাজিয়াত আরও কয়েকবার বিভোরকে নামতে বলল। বিভোর শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে নাজিয়াতের দিকে তাকিয়ে হেসে বলল, নিজেকে বাঁচানোর অনেক ইচ্ছে ছিল, কিন্তু তুমি আমায় বাঁচতে দিলে না নাজিয়াত। দুনিয়ার নিয়ম, লোকমুখের কথাগুলো গ্রাহ্য না করে যদি আর একটাবার, শুধু একটাবার আমার হয়ে যেতে তাহলে আমি বেঁচে থাকতাম। আমার মা আমায় তার আয়ুগুলো দিয়ে দিয়েছিল।
আল্লাহর কাছে এমনটাই চেয়েছিলেন তিনি। মায়ের এই চাওয়াটা আল্লাহ কবুল করে নেওয়ার আগেই নিজেকে এই যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি দিচ্ছি আমি। ভালো থেকো তুমি আমার হয়েও না হওয়া প্রিয় মানুষ। এই বলে বিভোর আর কারোর কোনো কথাকে গ্রাহ্য না করে ছাদের কর্নার ধরে দ্রুত পায়ে অনেকটা এগিয়ে গিয়ে ছাদ থেকে লাফ দিল। বিভোর যে সত্যিই এমনটা করবে তা কারোর চিন্তাতেও আসেনি। মীর যেই স্থানে নেট বিছিয়েছিল বিভোর সেখানে লাফ দেয়নি। 5 তলার ওই ছাদ থেকে করে যখন বিভোর দেহটা পাকার উপর আছড়ে পড়ল তখন বিকট একটা শব্দে পুরো স্কুল কেঁপে উঠেছে। বাচ্চারা ভয়ে চিৎকার করে ছোটাছুটি করতে শুরু করেছে। নাজিয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আগের স্থানেই। কি থেকে কি হয়ে গেল তা এখনো ওর মস্তিষ্কে জায়গা করে নিতে পারেনি যেন। আকাশে বাতাসে কেবল এই বাক্যগুলোই বাজছে, বিভোর আর নেই, সে মারা গিয়েছে। কি বিভৎস হয়েছে এত উঁচু থেকে নিচে পড়ে গিয়ে ছেলেটার চেহারার অবস্থা, কত করুণ মৃত্যু। নাজিয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিজের আগের স্থানেই। একটু আগে যা হয়ে গেল এখনো তা নাজিয়াতের কাছে বিশ্বাস্য বলে মনে হচ্ছে না। কিছুক্ষণ পর নাজিয়াত একবার ঢোক গিলে নিয়ে ভিড় ঠেলে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। একেবারে সামনে আসতেই বিভোরের বীভৎস অবস্থা দেখামাত্র নাজিয়াত সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে। নাজিয়াতকে সেন্সলেস হয়ে পড়ে যেতে দেখে মীর নাজিয়াতের কাছে এসে ওর গালের উপর নিজের এক হাত দিয়ে আলতোভাবে চড় দিতে দিতে ওর নাম ধরে ডাকতে শুরু করল। নাজিয়াতের কোনো সারা শব্দ না পেয়ে মীর আর কোনো চিন্তা ভাবনা না করেই নাজিয়াতকে পাজা কোলে তুলে নিয়ে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, কিছু গার্ডসকে বলো হেড টিচার আজাহার ও বাকি শিক্ষকদের সাহায্য নিয়ে সকল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করে যেন। আর কিছু গার্ডসকে দিয়ে বিভোরের লাশ উঠিয়ে হাসপাতালে নিয়ে যাও। বিভোরের বাড়িতে কল করে পরিস্থিতি সম্পর্কে অবগত করো কুই। এই বলে মীর নাজিয়াতকে কোলে নেওয়া অবস্থাতেই সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। মীরের সাথে তাল মিলিয়ে রোজাও আসছে। রোজার কাছে শুরু থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া প্রতি ঘটনাই খাপছাড়া লাগছে। এই প্রথম সে কাউকে নিজের চোখের সামনে এত বাজে ভাবে আত্মহত্যা করতে দেখল। রোজার মনে হয়তো অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। কে এই বিভোর? কেই বা এই নাজিয়াত? এদের সাথে মীরের কি সম্পর্ক? পুরো পরিস্থিতি সামলানোর দায়িত্ব নিবিড়কে দিয়ে মীর কেন কেবল নাজিয়াতকে নিয়েই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিল। ড্রয়িং রুমে মনমরা হয়ে সোফার সাথে হেলান দিয়ে বসে আছে বৃষ্টি। নাজিয়াত আর মালিনীর এ বাড়ি থেকে চলে যাওয়ার পর রত্নার উপরেই এ বাড়ির সকল কাজ সামলানোর দায়ভার পড়ে গিয়েছে। এখন রান্নাঘরে রত্না দুপুরের জন্য খাবার তৈরি করতে করতে বিরক্তি নিয়ে বিড়বিড়িয়ে বলল, স্বামী যদি ভালো না হয় তাহলে কপালে সুখ জুটবে কি করে? কপাল করে এমন স্বামী পেয়েছি আমি যে এখন একেবারে মহান, উদার মনের হয়ে গিয়েছে। পরিবার বলতে একেবারে অজ্ঞান। সে নিজে বাহিরে খাটবে, সকলের ভরণ পোষণের দায়িত্ব সামলাতে, আর আমাকে ঘরের দাসী বান্দি বানিয়ে রেখেছে। সকলের ফাইফরমাস খাটাই এখন আমার কাজ। পারভিন নিজ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ রে মা, তোর ছোট ভাইয়াকে কি সকালের খাবারটা দিয়ে এসেছিলি? আমি যখন ঘুম থেকে উঠে ওর রুমে গেলাম দেখলাম তখনও ঘুম থেকেই উঠেনি। আমিও আর না ডেকে নিজের রুমে চলে গিয়েছিলাম। শরীরটা আজ জানি না কেমন মোজ মোজ করছে, কিচ্ছুটি ভালো লাগছে না। বৃষ্টি একবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার ছোট ছেলের মাথায় কখন কি চেপে বসে তা সে নিজের আর এক উপর আল্লাহ ছাড়া কারোর বোঝার সাধ্যি নেই আম্মা। হুটহাট বাড়ি থেকে বেরিয়ে কোথাও চলে যায়, যখন মন চায় তখন বাড়ি ফিরে। খাওয়া নাওয়া কোনো কিছুরই তো ঠিক নেই তার। আজও সকালে খাবার নিয়ে যখন আমি গেলাম ওর রুমে দেখলাম রুম ফাঁকা। জানি না কখন বাহিরে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? পারভিন সোফায় বসে হতাশ কণ্ঠে বললেন, ভাবছি বড় খোকার সাথে কথা বলে ছেলেটাকে একজন ভালো মানসিক ডাক্তার দেখানোর ব্যবস্থা করব। ডাক্তার দেখালে হয়তো কিছুটা স্বাভাবিক হতে পারবে। বৃষ্টিও পারভিনের কথায় সায় জানিয়ে বলল, আমারও তাই মনে হয়, ছোট ভাইয়াকে এবার একজন মানসিক ডাক্তার দেখানো উচিত। মা মেয়ের কথোপকথন রান্নাঘর থেকে স্পষ্টই শুনতে পারছে রত্না। মনে মনে বলল, এমনি তো খরচ কম হচ্ছে না, এখন আবার ডাক্তার দেখানোর চিন্তা করেছে।
বলি যার সাথে পরামর্শ করবে বলে মনস্থির করেছে মা, মেয়ে তার থেকে তো সংসার চালানোর জন্য এক পাইও নিতে পারে না, তাহলে আবার বড় বড় চিন্তা কেন করে? সব টাকা তো সেই আমার স্বামীর পকেট থেকেই খসবে। আমার জামাইটা তো একটা বলদে পরিণত হয়েছে, যে যেমন পারছে তেমন বাজিয়ে যাচ্ছে। বৃষ্টি আর পারভিনের কথোপকথনের মাঝেই ল্যান্ডলাইনের ফোনটা বেজে উঠল। বৃষ্টি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নিবিড় বলল, এটা কি বিভোর সাহেবের বাসার নাম্বার? বৃষ্টি হ্যাঁ সূচক জবাব দিলে নিবিড় বলল, বিভোর সাহেব অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি আছেন, আপনারা কাইন্ডলি এক্ষুনি হাসপাতালে চলে আসুন। এই বলে নিবিড় বৃষ্টিকে হাসপাতালের ঠিকানাটা বলে কল কেটে দিল। নিবিড় একবার দীর্ঘশ্বাস ছেড়ে নিজ মনে আওড়ালো, মারা যাওয়ার খবর সরাসরি দিলে বাজে ভাবে ইফেক্ট পড়তো বিভোর সাহেবের বাড়ির লোকদের উপর। বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত হয়তো অনেকেই আসার মতো অবস্থায় থাকতেন না, তাই অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই বলতে হলো আমায়। বৃষ্টি পারভিনকে বিভোরের খবর জানালে তিনি অস্থির হয়ে উঠলেন নিবিড়ের বলে দেওয়া সেই হাসপাতালে যাওয়ার জন্য। রত্না এসব নিয়ে তেমন ভ্রুক্ষেপ দেখালো না। বৃষ্টি অনেক কষ্টে পারভিনকে বুঝিয়ে আহসান ও প্রতীকের কাছে কল করে তাদেরও সম্পূর্ণ বিষয় সম্পর্কে অবগত করল ও ঠিকানা বলে দিল। তারাও দ্রুত আসবেন বলেছে বৃষ্টিকে। অতঃপর বৃষ্টি পারভিনকে নিয়ে বাড়ি থেকে বের হলো হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে একটা কেবিন বুক করে সেখানে ভর্তি করানোর ব্যবস্থা করেছে মীর নাজিয়াতকে। কেবিনে অচেতন অবস্থায় শুয়ে আছে নাজিয়াত। ডাক্তার নাজিয়াতকে চেক আপ করে বলেছেন চিন্তার কোনো কারণ নেই, বড় কোনো কিছু দ্বারা শোকর পেয়েছেন তাই সেন্সলেস হয়ে গিয়েছেন। শরীরটাও কিছুটা ফুরবল, একটা নর্মাল সেলাইন দেওয়া হয়েছে, কিছুক্ষণ পর আপনা আপনি পেশেন্টের সেন্স ফিরে আসবে। সেলাইনটা সম্পূর্ণ শেষ হলে রিলিজ নিয়ে বাসায় যেতে পারবে পেশেন্ট। নাজিয়াতের কেবিনের বাহিরেই চেয়ারে মাথা নিচু করে বসে আছে মীর। রোজা এত সময় পেরিয়ে গিয়েছে কোনরূপ প্রশ্ন করে মীরকে বিরক্ত করেনি, কিন্তু এখন আর রোজা নিজের মনকে স্থির রাখতে পারছে না। মীরের পাশে বসে শান্ত কণ্ঠে রোজা বলল, মীর, এসব কি হলো? কি থেকে কি হয়ে গেল? কে এরা? কি সম্পর্ক তোমার সাথে এদের? বলো প্লিজ আমায়। মীর শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে নাজিয়াতের সাথে পরিচয়ের শুরু থেকে বর্তমান পর্যন্ত সম্পূর্ণ ঘটনা রোজাকে একে একে খুলে বলল। রোজা স্তব্ধ হয়ে বসে আছে। মাথার ভিতরে কেমন চাপা ব্যথা অনুভব করছে রোজা। এই তো সেদিনই নিজেকে বিচ্ছেদের আগুনে দগ্ধ হতে হলো। চারপাশে কত কত কারণে কত কত জনকেই না বিচ্ছেদের আগুনে দগ্ধ হতে হচ্ছে। কেউ এই আগুনে পোড়ার যন্ত্রণা সহ্য করে নিয়ে জীবিত লাশের মতো বেঁচে থাকছে, কেউ বা সহ্য করতে না পেরে বিভোরের মতো এক বুক শূন্যতা নিয়ে আত্মহত্যার মতো মহাপাপের রাস্তাকে বেছে নিচ্ছে। তাহলে এই পৃথিবীতে আসলে সুখে শান্তিতে আছে কারা? ভালো খারাপ দুই নিয়েই নাকি এই পৃথিবী চলে? এত এত খারাপের মাঝে ভালোটা কোথায়? কেন তা রোজার চোখে পড়ছে না? তবে কি খারাপ নামক সেই পরিস্থিতি ও মানুষই এই পুরো পৃথিবীটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে? তাই আস্তে আস্তে ভালোর অস্তিত্ব মিশে যাচ্ছে এই পৃথিবীর বুক থেকে। বৃষ্টি পারভিনকে নিয়ে হাসপাতালে প্রবেশ করে সরাসরি রিসেপশনে এসে সেখানের দায়িত্বে থাকা মহিলাটির নিকট বিভোরের নাম বলে সে কোথায় ভর্তি আছে তা জানতে চাইলে মহিলাটি কারোর সাথে ফোনে কথা বলে একজন ওয়ার্ড বয়কে ডেকে পাঠালেন আর ওদের দুজনকে বিভোরের কাছে নিয়ে যেতে বললেন। ওয়ার্ড বয়টি আগে আগে যাচ্ছে, তার পিছন পিছন বৃষ্টি আর পারভিন যাচ্ছে। পারভিন ভাঙা কণ্ঠে বৃষ্টিকে উদ্দেশ্য করে বললেন, বৃষ্টি, মারে, আমার বুকের ভিতরটা আজ এমন ভাবে কাঁপছে কেন রে? কেন আমার চিন্তায় কেবল খারাপ কিছুই ঘুরছে? আমার মনটাও যে ভীষণ ভাবে কুটাচ্ছে। আমার পাগল ছেলেটার কিছু হয়নি তো রে মা? ঠিক আছে তো ছেলেটা আমার। কথাগুলো বলতে বলতেই পারভিনের চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনাজল ঝরে পড়ল। বৃষ্টির মনও আজ ভীষণ অশান্ত হয়ে আছে। তবুও পারভিনকে সামলাতে বৃষ্টি নিজের অশান্ত মনে ঘুরপাক খাওয়া চিন্তাগুলোকে দমিয়ে রেখে বললেন, আল্লাহকে স্মরণ করো তুমি আম্মা। তিনি আমার পাগল ভাইটার কিছুই হতে দিবেন না দেখিও। আমার ভাইয়াকে আমরা আবারও সুস্থভাবে আমাদের সাথে ফিরিয়ে নিয়ে যেতে পারবো এখান থেকে। তারপর তুমি যেমন বললে তেমনটাই হবে। ভাইয়াকে আমরা ভালো ডাক্তারও দেখাবো ইনশাআল্লাহ।
কথাগুলো বলতে বলতেই ওয়ার্ড বয়টি লাশ ঘরের সামনে এসে দাঁড়িয়ে দরজা খুলতে নিলে বৃষ্টি অবাক স্বরে বলল, এই কি আপনি ললাশ ঘরের সামনে আমাদের নিয়ে আসলেন কেন? আমাদের তো ফোন করে জানানো হয়েছিল আমার ভাইয়া অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। তাহলে এখানে আসার মানে কি? আপনার হয়তো কোথাও বড় কোনো ভুল হয়েছে। প্লিজ সময় নষ্ট না করে আমাদের বিভোর ভাইয়ার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ওয়ার্ড বয়টি নম্র স্বরে বললেন, মোম, আমাকে বলা হয়েছে আপনাদের পেশেন্টকে জীবিত নয় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আর মৃত ব্যক্তিদের আমরা লাশ ঘরেই সংরক্ষণ করে রাখি। তাদের পরিবার থেকে লোকজন আসলে ব্যক্তিটিকে শনাক্ত করে নিজেদের সাথে নিয়ে যান। ওয়ার্ড বয়টির মুখে এরূপ কথা শুনে পারভিন বৃষ্টির দিকে ছলছল দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, এ কি বলছে উনি বৃষ্টি? মমৃত মানে? আমার ছেলেটা মারা গিয়েছে। না না না, কি বলছে এই লোকটা আবোল তাবোল। আমার ছেলে মরতে পারে না তো। পারে না মরতে। কথাগুলো বলতে বলতেই পারভিন বৃষ্টির শরীরের উপর ঢলে পড়ল। বৃষ্টি আম্মা আম্মা বলে পারভিনকে ডাকছে। মেঝের উপর বসে পড়েছে বৃষ্টি পারভিনকে নিয়ে। পারভিন ইতিমধ্যেই সেন্সলেস হয়ে গিয়েছেন। ওয়ার্ড বয়টি বললেন, মুম, আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পেরেছি। কিন্তু বাস্তবতা যত কঠিনই হোক না কেন তা আপনাদের মেনে নিতে হবে। আপনার মাকে এই হাসপাতালেই অ্যাডমিট করানোর ব্যবস্থা করছি আমরা। আপনি চাইলে একাই আপনার পেশেন্টের লাশ শনাক্ত করতে পারবেন। এই বলে ওয়ার্ড বয়টি দুইজনকে নার্সকে ডেকে আনলো। অতঃপর একটা স্ট্রেচারে পারভিনকে উঠিয়ে তারা দুইজন নিয়ে চলে গেল। বৃষ্টি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে লাশ ঘরের সামনেই। ওয়ার্ড বয়টি আবারও বললেন, মুম, আপনি কি লাশ শনাক্ত করতে যেতে চান? বৃষ্টি কোনো প্রত্যুত্তর করল না। প্রাণহীন দৃষ্টি নিয়ে একবার ওয়ার্ড বয়ের দিকে তাকালো। ওয়ার্ড বয়টি লাশ ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। বৃষ্টি কাঁপান্বিত পা নিয়ে ভিতরে প্রবেশ করল। হিমশীতল এই ঘরটির চারপাশে স্ট্রেচারে শোয়ানো, সাদা কাপড় দ্বারা মুখ ঢাকা অবস্থায় অগণিত লাশ দেখতে পারছে বৃষ্টি। সেন্স ফিরতেই নাজিয়াত নিজেকে হাসপাতালের কেবিন রুমে আবিষ্কার করল। সেলাইন চলছে তার শরীরে। নার্স নাজিয়াতের ঔষধগুলো গুছিয়ে রাখছিলেন। নাজিয়াতকে চোখ মেলে তাকাতে দেখে স্মিত হেসে বললেন, অস্থির হবেন না। চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই। বাহিরে আপনার রিলেটিভরা বসে আছেন। আমি এক্ষুনি তাদের আসার জন্য বলছি। নাজিয়াত প্রত্যুত্তরে কিছু বলল না। অন্য হাতে ভর দিয়ে আধশোয়া হয়ে বসল। নার্সটি বাহিরে চলে গেল। কিছুক্ষণ পরই কেবিনের দরজা খুলে মীর আর রোজা ভিতরে প্রবেশ করল। সময়ের সাথে সাথেই নাজিয়াতের সকালের ঘটনাগুলো মনে পড়তে শুরু করে। বিভোরের বলা কথাগুলো, ছাদ থেকে ওর লাফ দিয়ে আত্মহত্যা করার সেই ঘটনা, সব মনে পড়ে নাজিয়াতের। মীর আর রোজা নাজিয়াতের পাশে এসে দাঁড়ায়। নাজিয়াত মীরের দিকে প্রাণহীন ছলছল নয়ন নিয়ে তাকিয়ে বলল, বিবি ভর, বেঁচে আছেন তো উনি? ববলুন না মীর, আছেন তো বেঁচে উনি। মীর নাজিয়াতকে শান্ত করতে বলল, নাজিয়াত নাজিয়াত, উত্তেজিত হবেন না আপনি। পুরো পরিস্থিতি ঠান্ডা মাথায় বুঝতে ও মেনে নিতে হবে আপনাকে। নাজিয়াত একবার দম ফেলে একটান দিয়ে নিজের হাত থেকে তানোলার প্লাস্টিকের সুইটা যা ওর বাম হাতের রগের মাঝে গাঁথা ছিল তা খুলে ফেলল। সঙ্গে সঙ্গে হলো হলো করে সেই স্থান থেকে রক্ত ঝরতে শুরু হয়। নাজিয়াত এমত অবস্থাতেই বিছানা থেকে নামতে নিলে মীর কোনোরকমের নাজিয়াতকে ধরে বলল, নাজিয়াত, এ কি করলেন আপনি? তানোলাটা এভাবে খুলেছেন, রক্ত ঝরছে অনেক। শান্ত হন দয়া করে। নাজিয়াত নিজেকে মীরের বাঁধন থেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করতে করতে চিল্লিয়ে বলল, আমাকে ছেড়ে দিন মীর, ছাড়ুন আমায়। আমি বিভোরের কাছে যেতে চাই। বিভোর বেঁচে আছেন। আমি নিজ চোখে ওনাকে সুস্থ দেখতে চাই। দয়া করে আমায় যেতে দিন ওনার কাছে। রোজা আকস্মিক এমন পরিস্থিতির মাঝে পড়ে হতবুদ্ধির মতো হয়ে গিয়েছে, যেন কি থেকে কি করবে সে বুঝে উঠতে পারছে না। মীর নাজিয়াতকে দু হাতে ধরে বলল, আপনি শান্ত হন নাজিয়াত। আমি আপনাকে নিয়ে যাব বিভোরের কাছে। তার আগে আপনার হাতের ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ করতে হবে। শান্ত হন আপনি। দয়া করে শান্ত হন। ওয়ার্ড বয়টি একটি সাদা কাপড়ে ঢাকা ট্রেচারের সামনে এসে দাঁড়িয়ে বললেন, মুম, এই লাশটিকেই শনাক্ত করতে হবে আপনাকে। বৃষ্টি ওয়ার্ড বয়টির অপর পাশে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
স্ট্রেচারের উপর থাকা সাদা কাপড়ে ঢাকা লাশটির উপরে বৃষ্টি প্রাণহীন দৃষ্টি স্থির। ওয়ার্ড বয়টি লাশটির মুখের উপরে থাকা সাদা কাপড়টা সরিয়ে ফেলতেই বিভোরের চেহারার একপাশের থেতলে যাওয়া বিভৎস অবস্থা দেখে বৃষ্টি ভয়ে বলে চিল্লিয়ে কয়েক কদম পিছিয়ে গিয়ে আরেকটা স্ট্রেচারের সাথে ধাক্কা খেল। সেখানেই মেঝের উপর হাঁটু ভাঁজ করে বসে দুহাতে হাঁটু জোড়া জড়িয়ে ধরে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে কান্নারত কণ্ঠে বলল, না, না, এ আমার ছোট ভাইয়া না। এনার তো মুখের অবস্থা একেবারেই বাজে হয়ে গিয়েছে, কেমন থেতলানো মতো, কি বিভৎস অবস্থা। না, উনি আমার ভাইয়া না। আমার ভাইয়া সুস্থ আছে, আমার ভাইয়া বেঁচে আছে। এই লোকটা, আপনি আমায় এখানে কেন এনেছেন? আপনাকে বাহিরে থাকাকালীন সময়েই তো আমরা বারবার করে বললাম আমার ভাইয়া লাশ ঘরে থাকতেই পারে না। তবুও আপনি জোর করে অন্য কারোর লাশ শনাক্ত করার জন্য এখানে আনলেন আমাকে। ওয়ার্ড বয়টি শান্ত কণ্ঠে বলল, মোম, আমার জানামতে এটা একটা আত্মহত্যার কেস। আর ওনার চেহারার এমন বিভৎস অবস্থা হয়েছে কারণ উনি ছাদ থেকে লাফ দিয়ে সরাসরি পাকা স্থানের উপর পড়েছিলেন, যার ফলে ওনার। ওয়ার্ড বয়টি পুরো কথা শেষ করার পূর্বেই বৃষ্টি হাতে নিজের কান চেপে ধরে চিল্লিয়ে বলল, চুপ করুন আপনি, দয়া করে চুপ করুন। আমি আর শুনতে পারছি না এই ভয়াবহ মৃত্যুর বর্ণনা। আমার ভীষণ কষ্ট হচ্ছে, বুকটা চিরে আমার কলিজাটা বের হয়ে আসতে চাচ্ছে। আমার ভাইয়া তো এতটা করুণ মৃত্যু ডিজার্ভ করে না। আমার ভাইয়া আত্মহত্যা করার মতো মানুষই না। বেঁচে আছে আমার ভাইয়া, বেঁচে আছে সে, বেঁচে আছে। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ল বৃষ্টি। কোনোরকমে নাজিয়াতকে ধরে রেখে ওর যেই হাত থেকে তানোলাটা টেনে খুলে ফেলেছিল ও নিজেই সেই হাতের সেই ক্ষত স্থানটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে সক্ষম হয়েছে মীর। এরপর আর নাজিয়াতকে ধরে রাখতে পারেনি মীর। ছুটে নিজের কেবিন থেকে বেরিয়ে এসেছে নাজিয়াত। ওর পিছন পিছন মীর আর রোজাও আসছে। মীর অনেকবার নাজিয়াতকে থামতে বলেছে কিন্তু নাজিয়াত মানা শুনেনি। অন্য হাত দিয়ে অবাধ্য হয়ে যাওয়া চোখের পানি মুছতে মুছতে রিসেপশনের কাছে এসে দাঁড়ায় নাজিয়াত। নাজিয়াতের পাশে মীর আর রোজাও দাঁড়ায়। নাজিয়াত কাঁপান্বিত কণ্ঠে রিসেপশনে থাকা মহিলার থেকে বিভোর কোথায় আছে তা জানতে চাইলে মহিলাটি বলল, একটু আগেই একজন মধ্যবয়সের মহিলা ও একজন আপনার বয়সী মেয়ে বিভোর নামক ব্যক্তিটির সন্ধান করছিলেন। আমরা তাকে ওয়ার্ড বয়ের সাথে লাশ ঘরে পাঠিয়ে দিয়েছি। ওখানেই রাখা আছে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির লাশ। নাজিয়াত চিল্লিয়ে বলল, লাশ মানে? আপনি কি বলছেন তা কি? বিভোর তো বেঁচে আছেন। এই যে মীর, মীর, এই, আপনি কিছু বলছেন না কেন? বলুন না ওনাদের যে বিভোর বেঁচে আছেন। উনি তো নিজের সেন্সে ছিলেন না তখন। উল্টোপাল্টা বলছিলেন স্কুলের ছাদে দাঁড়িয়ে। উনি অসুস্থ ছিলেন তো, মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন, তাই ও সব কথা বলেছিলেন। কিন্তু উনি মারা যাননি। আপনি বলুন কিছু, বলুন মীর। কথাগুলো বলতে বলতে নাজিয়াত মীরের পায়ের কাছে মেঝের উপর বসতে নিলে মীর নাজিয়াতের কাঁধ ধরে সামলে নিল। নাজিয়াতকে সাথে নিয়ে রিসেপশনের কাছ থেকে সরে এসে বসার স্থানে ওকে বসিয়ে দিল। রোজাও নাজিয়াতের পাশে বসল। মীর নাজিয়াতের মুখোমুখি হাঁটু ভাঁজ করে বসে বলল, আপনি তো অনেক স্ট্রং নাজিয়াত। এভাবে তো আপনাকে ভেঙে পড়তে দেখিনি আমি কখনো। সত্যটা যত তিক্তই হোক না কেন আপনি তো স্ট্রং থেকে তা মেনে নেওয়ার চেষ্টা করেছেন, লড়াই করেছেন। তাহলে এবার কেন নিজেকে এভাবে ভেঙে গুড়িয়ে ফেলছেন? নাজিয়াত কান্না করতে করতে বলল, আমি কি করে মেনে নিব মীর এত বড় একটা যন্ত্রণাদায়ক সত্যকে? মীর, কোনো না কোনো ভাবে তো আমি নিজেও দায়ী বিভোরের এমন করুণ মৃত্যুর জন্য। বলুন, দায়ী তো আমিও। আমি যদি বিভোরের প্রতি এতটা কঠিন না হতাম, আমি যদি উনার কথা সত্যিই মেনে নিতাম তাহলে আজ তো পরিস্থিতি আমাকে এমন পর্যায়ে এনে দাঁড় করাতো না, তাই না? বেঁচে থাকতেন তো বিভোর। নাজিয়াত, আপনি কেন এমন কথা বলছেন? আপনি কোনোভাবেই বিভোরের মৃত্যুর জন্য দায়ী নন। নিজেকে এভাবে দোষ দেওয়া বন্ধ করুন। বিভোরের মৃত্যু শুধুই তার নিজের ভুলের কারণে হয়েছে। বিয়ের পর থেকে বিভোর কেমন আচরণ করেছিল আপনার সাথে সেটা আর একবার ভেবে দেখুন। কারণে অকারণে আপনাকে অপমান করত, আপনাকে কখনো বোঝার চেষ্টা করেননি। চারপাশের মানুষ আপনাকে নিয়ে যে কথা বলেছে, বিভোর সেগুলো যাচাই করার প্রয়োজনও মনে করেনি কখনো।
সেই ভিত্তিহীন কথাগুলোর জন্য আপনাকে বারবার দোষারোপ করেছে। একজন আদর্শ স্বামীর কিভাবে তার স্ত্রীকে সম্মান করা উচিত, তার প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত, এসব বিষয়ে বিভোরের কোনো ধারণাই ছিল না। দিনের পর দিন তার অসহযোগিতা ও রুক্ষ ব্যবহার আপনাকে একঘরে করে ফেলেছিল। এমনকি তার অন্যায় আচরণ একসময় এতটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছিল যে নিজের বাবার ওপরও হাত তুলেছিলেন বিভোর। ভুলে গিয়েছেন সেই দিনের কথা? সেদিন বিভোরের বাবা তাকে সবার সামনে থামাতে চেয়েছিলেন, আর বিভোর কোনো বাধা না মেনে সরাসরি আপনাকে 3 তালাক দিয়েছিলেন। এরপর বিভোরের বাবার মৃত্যু তাকে শোকের গভীরে ডুবিয়ে দিয়েছিল। সেখান থেকে বিভোর নিজের ভুলগুলো বুঝতে শুরু করেছিল। বিভোর আবারও আপনার কাছে এসে বলেছিল সে রাগের মাথায় তালাক দিয়েছিল সেদিন। আমি জানি যদি রাগের কারণে একজন স্বামী নিজের কথা ও কার্যকলাপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এবং কোনটা সঠিক কোনটা ভুল তা বুঝতে অক্ষম হয়ে গেলে সেই সময় দেওয়া তালাক কার্যকর হয় না। কিন্তু বিভোরের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ছিল। বিভোর শুরু থেকে যেমন দায়িত্বজ্ঞানহীন ছিল শেষ পর্যন্তও তেমনই রয়ে গিয়েছিল। বিভোরের রাগ সেদিন যেই পর্যায়ে ছিল তাতে আমি এটাও জোর গলায় বলতে পারি যে সেদিন তিনি নিজের চারপাশে থাকা সকল মানুষের কথা শুনেছিলেন, তা বুঝেছিলেন এবং তিনি পূর্ণ সচেতন অবস্থাতেই তালাক শব্দটি 3 বার উচ্চারণ করেছিলেন। তাই তার দেওয়া তালাক অবশ্যই কার্যকর হয়েছে। আমি এও বলছি বিভোরের মাঝে সমস্যা ছিল এবং তা যথেষ্ট গভীর। বিভোরের জেদ আর নিজের ভুলগুলো মেনে নিতে না পারার মানসিকতাই আজ তাকে শেষ করে দিয়েছে। বারবার আপনার কাছে ফিরতে চাইলেও আপনার না শোনার পর তার সেই জেদ তাকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল। তার জেদ এতটাই বেড়ে গিয়েছিল যে নিজের আত্মমর্যাদা ভুলে গিয়ে স্কুলে সবার সামনে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন আজ আপনাকে। আপনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিভোরকে বোঝানোর, কিন্তু যাদের মন ও মস্তিষ্ক জেদে অন্ধ হয়ে যায় তাদের বোঝানো যায় না। নাজিয়াত, বিভোরের পরিণতি আজ যেমন হয়ে দাঁড়িয়েছে তা সম্পূর্ণই তার নিজের ভুলের ফল। আপনি কোনোভাবেই তার এই পরিণতির জন্য দায়ী নন। নিজেকে আর কখনোই দোষ দিবেন না। আপনার নিজের জীবনকে এবার মূল্য দিন। কারণ এই জীবনে আপনি অনেক দুঃখ, হতাশা সহ্য করেছেন, তাই এখন আপনি কেবল সুখ শান্তি ডিজার্ভ করেন। নাজিয়াত একেবারেই নীরব হয়ে মাথা নুয়ে বসে আছে। মীর এত সময় ধরে ওকে যা যা বলল তা তো ভুল কিছু বলেনি। মীরের বলা প্রতিটি কথাই যুক্তিযুক্ত। পরপরই রোজা নাজিয়াতের হাতের উপর হাত রেখে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে বা বিভোরকে পার্সোনালি চিনি না। আজই প্রথম তোমাদের জনের সাথেই আমার সাক্ষাৎ হয়েছে। আর আজই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। মীরের থেকে আমি তোমাদের সম্পর্কে জানতে পেরেছি। সব জানার পর ও তা নিয়ে চিন্তাভাবনা করার পর আমিও এটাই বলবো যে বিভোরের মৃত্যুর জন্য কোনোভাবেই তুমি দায়ী না। নিজের এমন পরিণতির জন্য বিভোর নিজেই দায়ী। যদি ওর পরিবার তোমাকেই দোষারোপ করতে আসে তাহলে হতাশ হবে না ভুলেও। কারণ তারা নিজেদের সন্তান, ভাইকে হারিয়েছে, তাই তাদের মানসিক অবস্থা ভালো না থাকাটাই স্বাভাবিক। তাই ভালোমন্দ চিন্তা না করে তারা তোমাকে হয়তো দুটো কথা শোনাবেই। তোমার অবশ্যই তাদের কথাগুলো শান্তভাবে শুনতে হবে ও শান্তভাবেই এড়িয়ে যেতে হবে। এই শোক থেকে যখন তারা বেরিয়ে আসবে, স্বাভাবিক হবে, তখন তারা অবশ্যই বুঝতে পারবে আসলে বিভোরের পরিণতির জন্য তুমি দায়ী নও। তারা তোমাকে কথা শুনিয়ে ভুল করেছেন। নাজিয়াত শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর হাসপাতালের মূল দরজা দিয়ে আহসান, প্রতীক আর মালিনী 3 জন একসাথে ভিতরে প্রবেশ করল। মালিনীর নজর নাজিয়াতের উপর পড়লে সে ওদের সাথে ছুটে এলো। প্রতীক আর আহসান রিসেপশনে কথা বলতেছে। মালিনী নাজিয়াতের পাশে বসতেই নাজিয়াত মালিনীকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। মালিনী নাজিয়াতকে হাতে আগলে নিয়ে ওর কান্নার কারণ জানতে চাইলে মীর সম্পূর্ণ ঘটনা সম্পর্কে মালিনীকে অবগত করল। সম্পূর্ণ ঘটনা শোনার পর মালিনী যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। ঘাড় হালকা ঘুরিয়ে প্রতীক আর আহসানের দিকে তাকালে ওদের চেহারার অবস্থাও ফ্যাকাশে মতো হয়ে গিয়েছে দেখল। পরপরই একজন ওয়ার্ড বয়ের সাথে ওদের জনকে কোথাও যেতে দেখলে মালিনী বুঝতে পারল ওরা হয়তো বিভোরের লাশ দেখার জন্যই যাচ্ছে। নাজিয়াত ভাঙা স্বরে বলল, ভাবি, আমাকে বিভোরের কাছে নিয়ে যাবে প্লিজ। আমি ওনাকে একবার দেখতে চাই। মালিনী বলল,
এই সময় তোমার ওখানে না যাওয়াই ভালো হবে বোন। ওরা কেউ এখন নিজের মধ্যে নেই। সত্য মিথ্যার তফাৎ না বুঝেই তোমাকে যা খুশি তাই বলে বসবে। কষ্ট পাবে তুমি। ওদের নিজেদের সামলে উঠতে দাও। নাজিয়াত ফোপাচ্ছে কেবল। কোনো প্রত্যুত্তর সে করল না। পেরিয়ে গিয়েছে 2 দিন। বিভোরের লাশ সেদিনই দাফন করা হয়েছে ওদের পারিবারিক কবরস্থানে, ওর বাবা আকরামের কবরের পাশেই। পারভিনের অবস্থা অনেক করুণ হয়ে গিয়েছে। ছেলের এত করুণ মৃত্যু কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। বিভোরের রুমে ওর প্রতিটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখেন। আর ওর জামাকাপড়গুলোকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদেন। আর্তনাদ করে বলেন, ফিরে আয় আমার মানিক, আমার সোনা ছেলে, আমার বুকে আবারও ফিরে আয় তুই। কেন এভাবে আমাকে ফেলে চলে গেলি? তোর আমার বুকের ভিতরটা যে যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। বৃষ্টি পারভিনকে শান্ত করার, তাকে বোঝানোর চেষ্টা সব সময় করে। পারভিনের সামনে বৃষ্টি নিজেকে শক্ত রাখার চেষ্টাও করে সর্বোচ্চ। কিন্তু যখন সে 4 দেওয়ালের মাঝে একলা হয়ে যায় তখন আর নিজেকে ধরে রাখতে সক্ষম হয় না। নিজের ইজ্জত, বাবা ও ভাইকে হারানোর যন্ত্রণাগুলো তার মন ও মস্তিষ্কে চারা দিয়ে উঠে। কান্নায় ভেঙে পড়ে তখন বৃষ্টি। আহসান ও প্রতীক এখন আর আগের মতো হাসিখুশি আমেজে চলাফেরা করে না। অল্পতে মাথা গরম হয়ে যাওয়া স্বভাবটা হারিয়ে গিয়েছে যেন বিভোরের মৃত্যুর পর প্রতীকের মাঝে থেকে। যেই ভাইয়ের উপর এক প্রকার রাগ ও অভিমান করেই নিজের বাড়ি ছেড়ে গ্রামে চলে গিয়েছিল মালিনী ও প্রেমাকে নিয়ে, সেই ভাই তো আর বেঁচে নেই। তাহলে মৃত ব্যক্তিটির জন্য নিজের মনে রাগ ও অভিমানগুলোকে বাঁচিয়ে রেখে কি লাভ? সেই চিন্তা করেই প্রতীক পুনরায় মালিনী আর প্রেমাকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এসেছে। রত্নাও অনেকটা শান্ত ও স্বাভাবিক হয়ে গিয়েছে এই দিনে। এখন আর কোনো কিছু নিয়ে হিংসাত্মক আচরণ করতে আসে না। কারোর সাথে রূঢ় ব্যবহারও করে না রত্না। মালিনীর সাথে মিলেমিশে কোনো ঝামেলা ছাড়াই সংসারের কাজগুলো করে। একটা মৃত্যু এবাড়ির পুরো পরিবেশটাকেই অন্যরকম বানিয়ে দিয়েছে যেন। নাজিয়াত স্কুলে আর যায় না। নিজের বাবাকে দিয়ে হেড টিচারের কাছে চাকরি ছেড়ে দেওয়ার দরখাস্ত জমা করিয়েছে নাজিয়াত। কারণ স্কুলে গেলেই সেই বীভৎস দিন ও বীভৎসভাবে বিভোরের মৃত্যুর কথা মনে পড়বে নাজিয়াতের। সারাদিন চুপচাপ হয়তো ঘরের বিছানায় নয়তো বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে মনমরা হয়ে বসে কাটিয়ে দেয় নাজিয়াত। মীর আর রোজা জনেই এসেছিল এই 2 দিনে নাজিয়াতের সাথে দেখা করতে। নাজিয়াতের সাথে সময় পার করেছে ওরা জনেই। মীর চেষ্টা করেছে নাজিয়াতকে স্বাভাবিক করার, কিন্তু এত সহজে কি তা হওয়ার? সময় তো প্রয়োজন। মীর তা বুঝতে পেরেছে। সমাপ্ত। গল্প নিজের বলতে শুধু তোমায় চেয়েছিলাম। লেখনীতে মাইশা জান্নাত নূরা। প্রথম সিজন। অন্তিম